গভীর অমাবস্যার রাত। শ্মশানের এক কোণে দাউ দাউ করে জ্বলছে চিতা। আগুনের লেলিহান শিখা তান্ত্রিকের রক্তাভ মুখে এক বিভীষিকাময় ছায়া ফেলছে। তান্ত্রিকের পরনে রক্তবস্ত্র, গলায় নরমুণ্ডের মালা। সে এক নাগারে বিড়বিড় করে জপ করে চলেছে এক প্রাচীন মন্ত্র। তার ঠিক কয়েক হাত দূরে একটা অশ্বত্থ গাছের গুঁড়িতে আষ্টে পৃষ্ঠে বাঁধা রয়েছে প্রবীণ। তার মুখ দিয়ে গোঙানির আওয়াজ বেরোচ্ছে, কিন্তু মোটা কাপড়ের বাঁধনে তার চাপা পড়ে যাচ্ছে। সে মরিয়া হয়ে নিজের শরীরটাকে ঝাঁকাচ্ছে। দড়িগুলো তার চামড়ায় বসে গিয়ে রক্ত ঝরছে, কিন্তু সেই মরণপণ লড়াইয়ে কোনো লাভ হচ্ছে না। হঠাৎ তান্ত্রিক ঝুলি থেকে এক মুঠো কুচকুচে কালো ধুলোর মতো বিশেষ এক গুপ্ত গুঁড়ো বের করল। সে কিন্তু একবারও চোখ মেলল না। ধ্যানের সেই স্তব্ধতা বজায় রেখেই অবলীলায় সে সেই গুঁড়ো ছিটিয়ে দিল জ্বলন্ত চিতার ওপর। আগুনটা নীলচে রঙের হয়ে এক লাফে কয়েক ফুট ওপরে উঠে গেল। চারপাশ ভরে গেল এক তীব্র উৎকট গন্ধে, যেন পচা মাংস আর গন্ধক মিশিয়ে কেউ পোড়াচ্ছে। সেই ধোঁয়া প্রবীণের নাকে যেতেই তার সারা শরীর এক অদ্ভুত আক্ষেপে মোচড় দিয়ে উঠল। তার চোখ দুটো যেন কোটর থেকে বেরিয়ে আসতে চাইছে। তান্ত্রিকের জপ আরও দ্রুত হলো। ওং হ্রিং ফট কপালিনী নমঃ। প্রবীণের গলার বাঁধনটা আলগা হয়ে আসতেই সে এক উন্মাদের মতো চিৎকার করে উঠল। তার কণ্ঠস্বর এখন আর মানুষের মতো শোনাচ্ছে না, যেন কোনো অতল গহ্বর থেকে আর্তনাদ উঠে আসছে। প্রবীণ আর্তনাদ করে বলল, থামিয়ে দে এটা, আমার ভেতরে আগুন জ্বলছে। তুই আমাকে ছেড়ে দে পাষণ্ড, ছেড়ে দে বলছি। তান্ত্রিক নির্বিকার। সে দ্বিতীয়বার এক মুঠো গুঁড়ো আগুনের লেলিহান শিখায় ছুঁড়ে মারল। চিতা থেকে আগুনের স্ফুলিঙ্গ এসে পড়ল প্রবীণের পায়ের কাছে। প্রবীণ দাঁতে দাঁত চেপে উন্মাদের মতো মাথা ঠুকতে ঠুকতে বলল, শোন নরাধাম, তুই আমাকে এই বন্ধনে আটকে রাখতে পারবি না। আমি তোকে ছাড়বো না। এই শ্মশানের মাটি সাক্ষী রইল। আমাকে হত্যা করে তুই কোনোদিন শান্তি পাবি না। তোর বংশে বাতি দিতে কেউ থাকবে না। অন্ধকার যেন আরো ঘনীভূত হল। আগুনের নীল শিখা এখন স্থির নয়, বরং সাপের মতো এঁকে বেঁকে নাচছে। হঠাৎই শ্মশানের নিস্তব্ধতা চিরে এক অদ্ভুত শব্দ শোনা গেল। মাটি ফাটছে। প্রবীণের পায়ের নিচের ভিজে মাটি ভেদ করে উঠে এলো কয়েকটা কঙ্কালসার হাত। সেই হাতগুলো বাতাসের অদৃশ্য কিছু একটাকে ধরার জন্য আক্ষেপে মুঠো ধরছে। অশ্বত্থ গাছের পাতাগুলো কোনো হাওয়া ছাড়াই একে অপরের গায়ে ঘষা লেগে এক পৈশাচিক শিরশিরে শব্দ তৈরি করল। ঠিক সেই মুহূর্তে শ্মশানের আদিগন্ত অন্ধকার চিরে ভেসে এলো এক বিদীর্ণ চিৎকার। কিন্তু সেই চিৎকারে কোনো ঘৃণা নেই, আছে এক গভীর স্নেহ আর উদ্বেগ। প্রবীণ, প্রবীণ, ওরে খোকা, কোথায় রে তুই? প্রবীণ। প্রবীণের গায়ের রক্ত হিম হয়ে গেল। এই কণ্ঠস্বর তার অতি পরিচিত। সে বিস্ফারিত চোখে দেখল আগুনের নীল ধোঁয়া চিতার ওপাশে এক অবয়ব এসে দাঁড়িয়েছে। তার পরনে সেই পরিচিত সাদা থান, মাথায় ঘোমটা। প্রবীণ অবিশ্বাস ভরা গলায় বলল, মা, তুমি এখানে কোত্থেকে এলে? তার মা ধীরে ধীরে কয়েক পা এগিয়ে এলো, কিন্তু কাছে আসতেই প্রবীণের হৃৎপিণ্ড যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। আগুনের আলোয় সে দেখল মায়ের মুখটা স্বাভাবিক নয়,
চোখের কোটরগুলো শূন্য আর শরীরটা ঝলসানো চামড়ায় ঢাকা। মা দুটো হাত মেলে ধরল প্রবীণের দিকে। হাত দুটো কোনোই পর্যন্ত কয়লার মতো কালো, আগুনে পোড়া। মা স্নেহ মাখা কিন্তু অলৌকিক সুরে বলল, বড্ড ভয় পাচ্ছিস না রে খোকা? আয় আয়, আমার কোলে আয়। তোকে কতদিন দেখি না, আমার হাত ধর, আয়। প্রবীণ মরিয়া হয়ে অশ্বত্থ গাছের সাথে নিজেকে চেপে ধরল। সে পিছোতে চাইল, কিন্তু বন্ধন তাকে আটকে রেখেছে। কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে। প্রবীণ ভয়ে চিৎকার করে বলল, না, তুই আমার মানুষ। আমার মা মারা গেছে 3 বছর আগে। তুই কে? আমাকে ছুবি না, দূর হ এখান থেকে। মা বলল, তোর মাই তো রে আমি। দেখ তোর জন্য কত কি এনেছি। তুই যে বড় একা হয়ে গেছিস খোকা। এই পাষণ্ড তান্ত্রিক তোকে কষ্ট দিচ্ছে। আয় আমার সাথে আয়, তোকে এমন এক জায়গায় নিয়ে যাব যেখানে কোনো কষ্ট নেই। আয়। মায়ের পোড়া আঙুলগুলো প্রবীণের গালের কাছে এগিয়ে এলো। প্রবীণ মাথা ঝাঁকাতে লাগলো। সে বুঝতে পারছে এই মায়াবী ডাক আসলে মৃত্যুর হাতছানি। তান্ত্রিক হাসল। চোখ না খুলেই খিলখিল করে উঠল সে। কিরে, কি হলো প্রবীণ? মা ডাকছে, যাবি না? জননী স্বয়ং এসেছেন সন্তানকে নিতে। এই তো সেই শক্তি যা আমি তোকে বলি দিয়ে অর্জন করব। তোর মায়ের আত্মাকে আমি টেনে তুলেছি শুধু তোর অন্তিম যাত্রা সঙ্গী করতে। প্রবীণ চিৎকার করে বলল, পাষণ্ড শয়তান, তুই মৃত আত্মাদের নিয়েও খেলা করছিস? মা, তুমি শোনো, ওর কথা শোনো না। তুমি চলে যাও। মায়ের কণ্ঠস্বর এবার একটু কর্কশ হলো। যাব না খোকা, তোকে না নিয়ে কোথাও যাব না। কেন ভয় পাচ্ছিস? দেখ আমার হাত ধর। মা আরো এক ধাপ এগোলো। তার পোড়া হাতের চামড়া থেকে কালো তরল ঝরে পড়ছে শ্মশানের মাটিতে। প্রবীণের নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। চারপাশের কঙ্কালসার হাতগুলো এবার তার পা জড়িয়ে ধরছে। প্রবীণ কান্নায় ভেঙে পড়ে বলল, ছেড়ে দাও আমাকে, ভগবান, কেউ আমাকে বাঁচাও। মা, তুমি এমন করতে পারো না। তুমি তো আমায় ভালোবাসতে। তান্ত্রিকের হাসি অট্ট হাসিতে পরিণত হলো। সে আবার এক মুঠো গুঁড়ো আগুনে ছুঁড়ে মারল। ভালোবাসা? এই শ্মশানে কোনো ভালোবাসা নেই। এখানে আছে শুধু ক্ষুধা। তোর মায়ের আত্মা এখন ক্ষুধার্ত, আর তুই হবি তার তৃপ্তি। ডাক, আরো জোরে ডাক, আরো জোরে ডাক তোর মাকে। প্রবীণ দেখল মায়ের মুখটা খসে পড়ছে। বেরিয়ে আসছে কঙ্কালসার খুলি। তবুও সেই খুলির চোয়াল নড়ে উঠছে, আর অবিকল মায়ের গলায় ডাকছে, খোকা আয়, আমার কাছে আয়। হাড় হিম করা সে ডাক প্রবীণের কানে সুইয়ের মতো বিঁধছে। আগুনের নীল শিখার মায়ের কঙ্কাল রূপ যখন তাকে গ্রাস করতে উদ্যত, ঠিক তখনই না, এক বিকট চিৎকার করে প্রবীণ ধর্মড়িয়ে বিছানায় উঠে বসল। সারা শরীর ঘামে ভিজে, হৃৎপিণ্ড যেন বুকে ধাক্কা মারছে। চারদিকে তাকিয়ে দেখল সে নিজের ঘরে। জানলা দরজা শক্ত করে বন্ধ, বাইরে ঝিঁঝি পোকার ক্ষীণ ডাক। প্রবীণ বিড়বিড় করে বলল, স্বপ্ন? ওটা কি সবটাই স্বপ্ন ছিল? উফ মা, কি ভয়ানক।
কপালে ঠান্ডা ঘাম মুছে ধাতস্থ হওয়ার চেষ্টা করল। গলাটা শুকনো। খাট থেকে নেমে টেবিলের কাছে গেল, জল খেল, ফের বিছানায় এলো। বালিশটা ঠিক করতে গিয়ে নিচে হাত দিতেই শক্ত কিছু একটা আঙুলে ঠেকল। বালিশ উল্টে দেখল একটা অদ্ভুত দর্শনের শুকনো মূল, মানুষের আঙুলের মতো কুচকুচে কালো, ঠিক স্বপ্নে দেখা সেই কঙ্কালসার হাতগুলোর মতো। প্রবীণ কাঁপা গলায় বলল, এটা এটা এখানে কোত্থেকে এলো? আমি তো রাখিনি। তবে কি ওটা স্বপ্ন ছিল না? ঠিক তখনই দরজার ফাঁক দিয়ে বারান্দার আলোয় পড়ল এক ছায়া। ছায়াটা লম্বা, মাথার দিকটা অস্বাভাবিক উঁচু। পরক্ষণেই ছায়াটা নিঃশব্দে সরে গেল। প্রবীণ ফিস ফিস করে বলল, কে কে ওখানে? ঘরটা নিরাপদ মনে হলো না। অন্ধকারটা যেন ঘরের ভেতর থেকেই জন্ম নিচ্ছে। শুকনো মূলটা তার হাতের তালুতে যেন হঠাৎ আগুনের মতো গরম হয়ে উঠল। প্রবীণ আতঙ্কে কেঁপে উঠল। গ্রামের নাম জামতলা। সন্ধে ঘনিয়ে রাত নামলেও জামতলা গ্রামের পশ্চিম কোণে অবস্থিত কালুর চায়ের দোকানে আজ লোকজনের ভিড় অন্য দিনের চেয়ে একটু বেশি। কাঠের বেঞ্চিতে বসে জোর আড্ডা চলছে। মাটির ভাঁড়ে চা আর বিড়ির ধোঁয়ায় জায়গাটা মোমো করছে। মিত্তির মশাই তার চশমাটা নাকের ডগায় নামিয়ে খবরের কাগজের ওপর চোখ বোলাচ্ছিলেন, কিন্তু মনটা তার পড়েছিল আড্ডার তর্কে। আরে হরিদাস, তুমি যাই বলো, এই যে পঞ্চায়েতের রাস্তাটা হচ্ছে না, এর পিছনে নির্ঘাত বড় কোনো কারণ আছে। বলাই, তুমি চুপ করে আছো যে, তোমার মত কি? আরে ভাই, আমাদের মতো ছোট মানুষের মত দিয়ে কি হবে? ওই যে বলে না, রাজার ঘরে চুরি হলে কার কি যায় আসে। তবে হ্যাঁ, রাস্তাটা হলে কালুর দোকানে যাতায়াতটা একটু সুবিধের হবে, এই যা। রাস্তা তো হবেই, কিন্তু সেই বটতলার পুরনো অভিশাপ কি কাটবে? লোকে বলছে ওই রাস্তা দিয়ে রাতে নাকি একা যাওয়া যাচ্ছে না। ঠিক এই সময় একটা বাইক দোকানের সামনে এসে থামল। গাড়ি থেকে নামলো ব্লকের বিডিও অফিসার ত্রিদিবেশ সান্যাল। শিক্ষিত, বুদ্ধিদীপ্ত চেহারা, পরনে সাফারি স্যুট। তাকে দেখেই আড্ডার সবাই একটু সোজা হয়ে বসল। কালু তড়িৎ গতিতে উঠে দাঁড়িয়ে বলল, আসুন স্যার, অনেক দিন পর এলেন। প্রায় হপ্তা দুই দেখলাম না আপনাকে চায়ের আড্ডায়। কি ব্যাপার? ত্রিদিবেশ মৃদু হেসে বসতে বসতে বলল, আসলে সরকারি কাজে অনেক জায়গায় যেতে হয়। সরকারি প্রকল্পের সুবিধা মানুষ পাচ্ছে কি না সেইটাও দেখা জরুরি। এক সপ্তাহ এ কাছেই চলে গেল। আবার ইন্দিরা বায়না ধরলো যে সে বাপের বাড়ি যাবে, তাই ওখানে কিছুদিন থাকতে হলো। সেই কারণেই আর কি আসা হয়নি। তারপর সে একটু থেমে প্রশ্ন করল, সবই তো বুঝলাম, কিন্তু আমাদের ভেদুগুণিন আসেনি এখনো? মিত্তির মশাই মাথা নেড়ে বললেন, ওনার আসার প্রতীক্ষাতেই তো প্রতীক্ষার প্রহর গুনছি স্যার। কালুর দোকানের আড্ডাটা যখন বেশ জমে উঠেছে, ঠিক তখনই অন্ধকারের বুক চিরে বাজঘাই গলায় এক বিচিত্র আওয়াজ ভেসে এলো। কাষ্ঠপাদুকা বা খড়মের সেই পরিচিত শব্দটা যত এগিয়ে আসছে, দোকানের সামনের বটগাছের নিচে জমাট বাঁধা অন্ধকারটা যেন ভয়ে দুভাগ হয়ে যাচ্ছে। বিডিও ত্রিদিবেশবাবু উৎসুক হয়ে রাস্তার দিকে তাকালেন। মিত্তির মশাই আর হরিদাসবাবু একে অপরের দিকে অর্থপূর্ণ চাহনি দিলেন। হঠাৎ সেই নিস্তব্ধতা চিরে এক গম্ভীর মেঘমন্দ্র কণ্ঠস্বর আকাশ বাতাস কাঁপিয়ে গর্জে উঠল, জয় বম তারক বম, মা কপালিনীর জয়, বম ভোলে। কুয়াশার বিড়ির ধোঁয়ার ভেতর দিয়ে আবির্ভূত হলো এক দীর্ঘকায় চেহারা। কাঁধ পর্যন্ত রুক্ষ জটা,
কপালে কালো রঙের মস্ত তিলক আর গলায় রুদ্রাক্ষের মালা, গায়ে একটা কালো আলখাল্লা, হাতে একটা পিতলের চিমটি যেটা সে মাঝে মাঝে সজোরে মাটিতে ঢুকছে। ইনি হলেন বজ্র ভৈরব ভট্টাচার্য ওরফে ভেদুগুণী। ওই তো নাম করতে না করতেই আমাদের মধ্যমণি হাজির। আসুন ভেদু বাবা, আসন গ্রহণ করুন। ভেদুগুণীন ধীর পায়ে দোকানের ভেতর ঢুকে একটা ভাঙা কাঠের টুলের উপর বসল। তার চোখ দুটো আগুনের গোলার মতো জ্বলছে। ত্রিদিবেশ বাবুর দিকে একবার তীক্ষ্ণ নজর বুলিয়ে সে আবার চিমটিটা ঠুকল। সেই আওয়াজে মিত্তির মশাইয়ের হাতের চায়ের ভাঁটটা অল্প কেঁপে উঠল। দোকানের টিমটিমে আলোয় ভেদুর চোখের মণি দুটো যেন অস্বাভাবিক রকম স্থির। কালো, এক ভাঁড় চা দে তো বাবা, তবে চিনি দিবি না একদম, আর দুধটা একটু বেশি দিস। আজ সারাটা দিন শুধু জলেই কেটেছে। কালু সসম্ভ্রমে মাথা নেড়ে উনুনের আঁচে দুধের কেটলিটা চাপালো। ত্রিদিবেশ সান্যাল এক দৃষ্টে ভেদুর দিকে তাকিয়েছিলেন। এই লোকটার চাল চলন আর ব্যক্তিত্ব তাকে সব সময় একটু অবাক করে। তিনি একটু নড়ে চড়ে বসে তারপর জিজ্ঞেস করলেন, আরে ভেদু, তুমি আজ অনেকক্ষণ বাদে এলে, কোথায় ছিলে বলো তো? হপ্তা দুই আমিও বাইরে ছিলাম, ভাবলাম আজ এসে একটা জম্পেশ গল্পের আসর বসানো যাবে। জুত করে বসে বলো তো কি ব্যাপার? ভেদুগুণিন চিমটেটা পাশে রেখে আর চোখে বিডিও সাহেবের দিকে তাকালো। তার কপালে ভাঁজ পড়ল, মুখভঙ্গিটা একটু বিরক্তি মাখা। সাহেব, গল্পের সময় আজ নয়। আপনি সরকারি কাজের চাপে দুনিয়ার খবর রাখেন না, আর আমি আজ সারাদিন বাড়িতেই ছিলাম না। পেটে অন্ন নেই, কিন্তু মগজে এখন এক বিরাট বোঝা নিয়ে ঘুরছি। কেন হে ভেদু, আজকে অমাবস্যার কোনো বিশেষ তিথি ছিল নাকি? তিথি ছিল না মিত্তির মশাই, ছিল এক মরণপণ সাধনার তোড়জোড়। আমি আজ পাশের গ্রামের সেই হাড় কাটার শ্মশানে গিয়েছিলাম। ওখানকার ডেরায় এক জটাধারী সাধু হত্যে দিয়ে পড়ে আছেন আজ কয়েক মাস। ওনার গুণের কথা আপনারা কল্পনাও করতে পারবেন না। শ্মশানের সাধুর কাছে? ওনার কাছে কেন? যে গুপ্ত সাধনার বিষয় নিয়ে আমি গত কয়েক মাস ধরে মাথা ঘামাচ্ছি, তার জট কিছুতেই খুলছিল না সাহেব। ওই সাধু বাবার কাছেই আজ অনেকটা সময় কেটে গেল। ওনার কাছ থেকেই জানলাম, কোনো কোনো অশুভ আত্মা যখন মানুষের রূপ ধরে ঘরে ঢোকে, তখন মন্ত্রের চেয়ে সাহসটাই বেশি লাগে। সাধনার গূঢ় রহস্যগুলো বুঝতে বুঝতে আর ওনার আশীর্বাদ নিতে নিতেই বেলা কাবার হয়ে গেল। হরিদাস বারুদ যে বলল, তা কি জানলে ভেদু? বিপদ কি আমাদের আশেপাশেই ঘুরছে? বিপদ দরজার উপরে দাঁড়িয়ে আছে বাণুজ্যে। আমি আজ শ্মশানে বসে যা অনুভব করেছি, তা যদি সত্যি হয়, তবে অদূর ভবিষ্যতে জামতলায় রক্ত ঝরবে। সেই সাধু বাবা আমাকে সাবধান করে দিয়েছেন, বলেছেন, বৎস, মায়ার জাল বিছানো হয়েছে, এখন শুধু শিকার পা দেওয়ার অপেক্ষা। কালু কাপে চা দিয়ে গেল। ভেদুগুণিন এক চুমুক দিয়ে বাইরের ঘন অন্ধকারের দিকে চেয়ে রইল। দোকানের পরিবেশটা যেন হঠাৎ ভারী হয়ে উঠল। ত্রিদিবেশ সাহেবের যুক্তিবাদী মনটাও যেন কু ডেকে উঠল। ভেদুগুণিন নিজের ঝুলি থেকে তামাক বের করে বেশ আয়েস করে কলকেতে সাজালেন। দেশলাইয়ের কাঠি জ্বলে উঠতেই আগুনের আভা ভেদুর মুখের বলিরেখাগুলোকে আরো গভীর করে তুলল। একরাশ ঘন ধোঁয়া ছেড়ে তিনি শূন্যের দিকে তাকিয়ে বলতে শুরু করলেন। চায়ের দোকানের আড্ডায় তখন পিন পতন নিস্তব্ধতা।
থেকে প্রায় 15-20 বছর আগের কথা। আমি তখন জামতলার এই ডেরায় স্থায়ী হইনি। আমার রক্তে তখন টগবগ করছে তারুণ্য আর তন্ত্রের নেশা। আমি তখন উগ্রচণ্ডালিকা সাধনায় মগ্ন। উগ্রচণ্ডালিকা, সেটা আবার কিরকম সাধনা ভেদু? সে অতি ভয়ঙ্কর পথ সাহেব। আমার গুরু ছিলেন মহাতান্ত্রিক সর্বানন্দ স্বামী। তিনি ছিলেন কুলার্ণব আর মহামুণ্ডমালা তন্ত্রের অগাধ পণ্ডিত। তাঁর সামনে বসলে মনে হতো স্বয়ং মহাকাল বসে আছেন। আমরা তখন বীরভূম আর ঝাড়খণ্ডের সীমানায় এক পরিত্যক্ত শ্মশানে আস্তানা গেড়েছি। ঘোর অমাবস্যার রাত। গুরু আর আমি এক নাগাড়ে মন্ত্র জপ করছি। চারিদিকে শুধু হাড় আর করুটির স্তূপ। ভেদু আবার তামাকের ধোঁয়ায় আচ্ছন্ন হলেন। মিত্তির মশাই আর হরিদাসবাবু যেন নিঃশ্বাস নিতেও ভুলে গেছেন। ঠিক সেই সময় যখন আগুনের শিখাটা হঠাৎ লাল থেকে কালচে হয়ে এলো, তখনই দেখলাম শ্মশানের ঝোপঝাড় ঠেলে একটা বছর 16 ছেলে টলতে টলতে আমাদের দিকেই আসছে। পরনে ছিন্ন ভিন্ন পোশাক, চোখ দুটো কোটর থেকে বেরিয়ে আসতে চাইছে, একেবারে উদ্ভ্রান্ত চেহারা তার। গুরুর ইশারায় আমি জপ থামিয়ে উঠে দাঁড়ালাম। সে এসে শটান গুরুর পায়ের কাছে আছড়ে পড়ল। তার সারা শরীরে তখন কাঁটা দিয়ে আঁচড়ানোর দাগ। সে হাউ হাউ করে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, বাবা, আমাকে বাঁচান বাবা, ওরা আমাকে ছাড়ছে না, মা আমাকে নিতে এসেছে। ছেলেটার কান্না শুনে আমার বুকটা কেঁপে উঠেছিল সাহেব। তার গায়ের চামড়ার জায়গায় জায়গায় নীল হয়ে গিয়েছে, যেন কেউ বিষাক্ত নখ দিয়ে আঁচড়ে দিয়েছে সারা দেহে। আমি অবাক হওয়া গলায় ছেলেটিকে জিজ্ঞাসা করলাম, মায়ের ভয়ে ছেলে কাঁদছে? মা আসছে মানে? কি বলতে চাইছিস রে ছোকরা? গর্ভধারিণী মা কি কখনো সন্তানের অমঙ্গল চায়? স্পষ্ট করে বল। ছেলেটি কথা বলতে পারছিল না। তার দাঁত কপাটে লেগে যাওয়ার দশা। সে থরথর করে কাঁপতে কাঁপতে আঙুল উঁচিয়ে শ্মশানের ধারের সেই ঘন অন্ধকার ঝোপের দিকে ইশারা করল। তার গলার নলিটা ভয়ে ওঠানামা করছে। সে ফিসফিস করে বলল, না বাবা, সে মা নয়, সে অন্য কিছু। সে আজ 3 রাত ধরে আমার শিয়রে বসে বিড়বিড় করছে, বলছে, খোকা, অনেক দিন না খেয়ে আছি, তোর রক্তটা কি খুব মিষ্টি। আজ সন্ধ্যাবেলা অন্ধকার হতেই সে ঘর থেকে আমাকে টেনে বের করে এনেছে। ওই দেখুন, ওই যে সে দাঁড়িয়ে আছে। আমি বড় কুঁচকে সেই অন্ধকারের দিকে তাকালাম। প্রথমে কিছু দেখা যাচ্ছিল না, শুধু ঝিঁঝি পোকার ডাক আর হুতম প্যাঁচার কর্কশ আওয়াজ। কিন্তু তোমরা তো জানোই, আমি সাধারণ মানুষ নই। নিজের ইষ্ট মন্ত্র মনে মনে জপ করে চোখের মনি দুটো স্থির করতেই দেখলাম বাতাসটা যেন ওখানে জমাট বেঁধে নীলচে হয়ে গিয়েছে। আমি দেখলাম ঝোপের আড়াল থেকে একটা দীর্ঘদেহী ছায়া অবয়ব ধীরে ধীরে বেরিয়ে আসছে। সাধারণ মানুষের চোখে সেটা কুয়াশা বলেই মনে হতে পারে, কিন্তু আমি স্পষ্ট দেখলাম সে এক বিভৎস নারী মূর্তি। তার চুলগুলো সাপের মতো মাটিতে লুটোচ্ছে, আর গায়ের চামড়া ঝলসানো, চামচিকার মতো কুঁচকানো। সবচেয়ে ভয়ঙ্কর ছিল তার মুখটা। সেই পিশাচিনী সরাসরি আমার দিকে তাকিয়ে তার চোয়ালটা স্বাভাবিকভাবেই আলগা করে দিল। তারপর ঠোঁট ফাঁক করে বার করে আনলো একটা দীর্ঘ লিকলিকে রক্তবর্ণ জীব।
সেই জিভ দিয়ে সে নিজের কষ চাটছে, আর তার চোখের মণি দুটো আগুনের ভাটার মতো জ্বলছে। আমি মনে মনে প্রমাদ গুণে বললাম, সর্বনাশ, এ তো সাধারণ প্রেতাত্মা নয়, এ যে নরকের দ্বার থেকে উঠে আসা কোনো আদিম পিশাচিনী। এ ক্ষুধা মেটানোর জন্য নিজের সন্তানকেও ছাড়বে না। ছেলেটি তখন ভয়ে আমার হাঁটু জড়িয়ে ধরেছে। তার শরীর দিয়ে ধর ধর করে ঘাম নামছে, জামাটা ঘামে গায়ের সঙ্গে লেপ্টে গিয়েছে। সে গোঙাতে গোঙাতে বলল, দেখলেন তো বাবা, ও ও আমাকে নিয়ে যাবে। ওই দেখুন, ও ও হাসছে। পিশাচিনীটা এবার এক পা করে এগোতে শুরু করলো। তার পায়ের চাপে শুকনো পাতা মড়মড় করে ভাঙছে না, বরং মাটিটা যেন কালো হয়ে যাচ্ছে। তার ওই লিকলিকে জিভটা লক লক করছে বাতাসের গন্ধে। যেন সে শিকারের রক্তের স্বাদ পাচ্ছে এখনই তার জিভে। হরিদাস বারুজ্জে হাতের চায়ের কাপটা নামিয়ে রেখে রুদ্ধশ্বাসে জিজ্ঞেস করলেন, তারপর তুমি কি করলে ভেদু? তোমার মন্ত্র কি কাজে দিল? ভেদু তামাকের কলকেতে শেষ টান দিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললে। মন্ত্র তো পরের কথা বাণুজ্যে মশাই, আগে তো নিজের হৃৎপিণ্ডটাকে শান্ত করার দরকার ছিল, কারণ ওই পৈশাচিক দৃষ্টি যার উপরে পড়ে তার কলিজাও শুকিয়ে যায়। আমি বুঝলাম আজ রাতে হয় আমি থাকবো, না হয় ওই নরকের দূত। বাণুজ্যে মশাই, পিশাচিনী যখন পা বাড়ালো তখন তার নিঃশ্বাসে শ্মশানের বাতাস যেন বিষিয়ে গেল। ঠিক সেই মুহূর্তে আমার গুরুদেব সর্বানন্দ স্বামী, যিনি এতক্ষণ পাথরের মূর্তির মতো জপে বসেছিলেন, হঠাৎ চোখ মেললেন। তাঁর চোখ দিয়ে যেন ঠিকরে বের হচ্ছে আগুনের হলকা। গুরুদেব বজ্রগম্ভীর কণ্ঠে এক বিটকেল হুঙ্কার দিলেন, থাম! শ্মশানের এই আদিম নিস্তব্ধতা চিড়ে তাঁর আওয়াজটা প্রতিধ্বনিত হলো। পিশাচিনী থমকে দাঁড়ালো। গুরুদেব নিজের আসনের সামনে রাখা তাম্রকুণ্ড থেকে একটা টকটকে লাল জবা ফুল তুলে নিলেন। তারপর বাঁ হাতের বুড়ো আঙুল আর অনামিকা দিয়ে এক বিশেষ মহাকাল মুদ্রা ধারণ করে ফুলটা মুঠোর মধ্যে চেপে ধরলেন। তিনি এক আশ্চর্য ছন্দবদ্ধ লয়ে মন্ত্র উচ্চারণ করতে শুরু করলেন। ওই হিলিং গিলিং চামুন্ডায় বিচ্ছে, শ্মশানবাসিনী পিশাচিনী নরক দাণ্ডব রোদির লোলুপে, সহায় সহায় সাহা। মন্ত্রের তেজ এতই ছিল যে মনে হলো আগুনের শিখাটা এক হাত উপরে লাফিয়ে উঠল। গুরুদেব ওই পিশাচিনীর জ্বলন্ত চোখের দিকে একদৃষ্টে তাকিয়ে রইলেন। পিশাচিনীটা অদ্ভুত এক ঘড় ঘড় শব্দ করতে লাগলো, যেন সে গুরুদেব মন্ত্রে বাধা পাচ্ছে। গুরুদেব এবারে হুঙ্কার দিয়ে বললেন, তোর সাহস তো কম নয় রে পিশাচিনী। এই পবিত্র সাধনার আসনে আমার সামনে দাঁড়িয়ে তুই স্বীকার করছিস? তুই যদি এই মুহূর্তে এই স্থান ত্যাগ না করিস, তবে তোর এই মায়ার অস্তিত্ব আমি ধুলোয় মিশিয়ে দেব। তোর ওই লিগলিগে জীব টেনে ছিঁড়ে মহাকালের চরণে দেব আমি। পিশাচিনীটা কিন্তু পিছু হটল না, বরং তার জিভটা আরো লকলকিয়ে উঠল। গুরুদেব এবার আসন ছেড়ে সামান্য ঝুঁকে বসে গর্জে উঠলেন, শোন রে অভিশপ্ত আত্মা, আমাকে বাধ্য করিস না এই জব আসন থেকে উঠে দাঁড়াতে। আমি যদি একবার উঠে দাঁড়াই, তবে বজ্রতেজে তোকে এমন শৃঙ্খলে বাঁধব যে অনন্তকাল তোকে
নরকের অন্ধকারে বাঁচতে হবে। সব শেষ করে ছাড়বো আমি। ছেড়ে দে ওই নিষ্পাপ ছেলেটাকে। ওর রক্তের মায়া ত্যাগ কর, নয়তো তোর নিস্তার নেই। ছেলেটি তখন আমার পা জড়িয়ে ধরে গোঙাচ্ছে। কপাল থেকে তার ঘাম ঝরছে না সাহেব, যেন বরফ গলা জল বেরোচ্ছে। গুরুদেবের এই রুদ্র মূর্তি দেখে পিশাচিনীটাও থমকালো। সে সম্ভবত বুঝতে পেরেছিল সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা কোনো সাধারণ তান্ত্রিক নয়, স্বয়ং কাল ভৈরবের অংশ। ত্রিদিবেশ স্যার কপালে জমে ওঠা ঘাম মুছে তারপর জিজ্ঞেস করলেন, তারপর ভেদু সে কি ভয় পেল নাকি উল্টে আক্রমণ করলো? ভেদুগুণিন ম্লান হেসে বললেন, পিশাচিনীর জেদ অত সহজে মেটে না সাহেব। তারপর যা ঘটল তা দেখার জন্য আমরাও প্রস্তুত ছিলাম না। ভেদু কলকেটা পাশে সরিয়ে রেখে একটু নড়ে চড়ে বসল। ত্রিদিবেশ স্যার আর হরিদাস বারুজ্জে মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে আছেন ভেদুর দিকে। তারপর ভেদু বলতে শুরু করল, পিশাচিনীটা হঠাৎ পিছু হটার বদলে এক বীভৎস চিৎকার করে উঠল। সেই শব্দে শ্মশানের গাছপালার পাতা পর্যন্ত ঝরঝর করে খসে পড়তে লাগলো। সে তার দীর্ঘ নখওয়ালা হাত দুটো গুরুদেবের দিকে বাড়িয়ে দিয়ে শূন্যে ভাসতে শুরু করলো। গুরুদেব তখন দু চোখ বন্ধ করে মনে মনে প্রচণ্ড কোনো এক শক্তি সঞ্চয় করছেন। ঠিক তখনই তিনি হাতের সেই মুঠোয় ধরা জবা ফুলটা পিশাচিনীর দিকে লক্ষ্য করে ছুঁড়ে দিলেন। আশ্চর্য ব্যাপার, সেই নরম ফুলটা পিশাচিনীর গায়ে লাগা মাত্র যেন এক গোলা বারুদের মতো ফেটে গেল। একটা নীলচে আগুনের ঝিলিক গোটা শ্মশানটাকে এক মুহূর্তের জন্য দিন করে দিল। পিশাচিনীটা একটা যন্ত্রণা কাতর আর্তনাদ করে উল্টো দিকে ছিটকে পড়ল। তারপর অন্ধকার ঝোপের আড়ালে অদৃশ্য হওয়ার আগেই সে তার সেই লকলকে জিভটা বার করে শেষবারের মতো ছেলেটার দিকে তাকালো আর একটা পৈশাচিক হাসি হাসল। বাতাসে তখন পচা মাংস পোড়ার মতো একটা গন্ধ। ধীরে ধীরে সেই নীলচে কুয়াশা কাটতে শুরু করলো। কিন্তু ছেলেটা, তার অবস্থা তখন শোচনীয়। সে তখনও থরথর করে কাঁপছে। গুরুদেব আসন থেকে উঠে দাঁড়িয়ে ধীর পায়ে ছেলেটার কাছে এলেন। ছেলেটা হঠাৎ ঘাড় ঘুরিয়ে সেই ঝোপটার দিকে আবার তাকালো। তার চোখের মনি তখনও স্থির। সে ফিসফিস করে বলল, ও চাইনি বাবা, ওই দেখুন বড় গাছটার আড়ালেও দাঁড়িয়ে আছে। ও আমার জন্য অপেক্ষা করছে। আমি বাড়ি যাব না, গেলেই ও আমাকে আবার টেনে নিয়ে আসবে। ওর চিপটা বড় লম্বা বাবা, বড় লম্বা। গুরুদেব ওর মাথায় হাত বোলালেন। তার স্পর্শে যেন ছেলেটা একটু শান্ত হলো। গুরুদেব গম্ভীর গলায় বললেন, ভেদু, আজ রাতটা একে আর কোথাও যেতে দেয়া যাবে না। এর শরীরের ওপর দিয়ে যা দখল গেছে, আর এই পিশাচিনী যে মোহিনী মায়া ছড়িয়েছে, তাতে ও একা অন্ধকার পথে পা দিলেই মরুন। ওকে আমাদের এই কুঠিরের বারান্দাতেই থাকতে বল। আমি বললাম, কিন্তু গুরুদেব, ও তো খিদের জ্বালায় পাগল হয়ে যাচ্ছে। 3 দিন ও নাকি কিছু খায়নি। গুরুদেব ইশারায় আমাকে মন্দিরের দিকে যেতে বললেন। আমি তাড়াতাড়ি পাশের মন্দিরে গিয়ে প্রসাদী খিচুড়ির হাঁড়ি আর একটা বড় সন্দেশ নিয়ে এলাম। ছেলেটার সামনে ধরাতেই সে বাঘের মতো খাপলে হাঁড়িটা ধরল। খাও খোকা, পেট ভরে খাও, ভয় নেই।
আমি আছি তো। আমি ওর পিঠে হাত বুলিয়ে দিলাম। খিচুড়ির সেই অদ্ভুত গন্ধে ছেলেটার দুশ্চিন্তা যেন একটু কমলো। সে গোগ্রাসে গিলতে লাগলো। এক হাতে খিচুড়ি মাখছে আর অন্য হাতে সেই সন্দেশটা এমন ভাবে কামড় দিচ্ছে যেন কত জন্মের খিদে। খেতে খেতেই তার চোখের পাতাটাও ভারী হয়ে এলো। খাওয়া শেষ হতেই সে ওখানেই আড়মোড়া দিয়ে শুয়ে পড়ল এবং মুহূর্তের মধ্যে গভীর এক ঘুমে ঢুলে পড়ল। রাত কেটে ভোর হলো। শ্মশানের গাছে ভোরের পাখির ডাক শোনা যাচ্ছে। কুয়াশা ভেদ করে হালকা রোদ এসে পড়েছে ছেলেটার মুখে। সে হঠাৎ চমকে উঠে আড়মোড়া ভেঙে বসল। চোখ মেলতেই তার সামনে আমাকে দেখে সে এক লাফে পিছু হটে গেল। তার চোখে মুখে তখন চরম আতঙ্ক। সে চিৎকার করে উঠল, না না, আমায় ধরবেন না, আমি বাড়ি যাব না। ও ও ও মা! আমিও হো হো করে হেসে উঠলাম। আরে আস্তে আস্তে, শান্ত হ বাপ, শান্ত হ। ভালো করে তাকিয়ে দেখ, আমি ভেদু। কাল রাতে কে তোকে ওই অপদেবতার হাত থেকে বাঁচালো মনে নেই? ছেলেটা একটু থমকালো। সে কপালে হাত দিয়ে কিছুক্ষণ ভাবল। তারপর ধীরে ধীরে তার কালকের রাতের সেই বিভীষিকার কথা মনে পড়তে শুরু করলো। সে চারিদিকে তাকিয়ে দেখল সেই শ্মশান, গুরুদেবের ধুনির ছাই আর সেই শূন্য খিচুড়ির হাঁড়ি। সে কাপা গলায় জিজ্ঞাসা করল, সে কি চলে গেছে? আমি বললাম, গুরুদেবের তেজ যেখানে আছে সেখানে ওর আর ছায়া পড়বে না। কিন্তু ছেলে, তোর কপাল ভালো যে কাল তুই এই শ্মশানে আমাদের সামনে এসে পড়েছিলি, নইলে আজ তোর হাড়গোড়ও খুঁজে পাওয়া যেত না। ছেলেটা এবার আমার দুটো হাত জড়িয়ে ধরল। বাবা, আপনি আমায় বাঁচিয়েছেন। ওই মুখটা আমি কখনো ভুলবো না। ওই লিকলিকে লাল চিপটা। আমিও ওর কাঁধে হাত রেখে বললাম, আর ভয় নেই, রোদ উঠে গেছে, এবার সোজা বাড়ি যা। আর শোন, রাস্তায় যা দেখবি সব ভুলে যা। শুধু মনে রাখবি, ঈশ্বর তোকে ফিরিয়ে দিয়েছেন। কিন্তু এই কথায় কাজ হলো না। ছেলেটা আমার হাত দুটো তখনও জাপটে ধরেছিল। হঠাৎ সে কাতর স্বরে বলে উঠল, বাবা, আপনি কি আমার সাথে আমার গ্রামে একবার যাবেন? ওই পথটা পার হতে আমার বড় ভয় লাগছে। আমাদের গ্রাম এখান থেকে মাইল খানেক দূরে পলাশডাঙ্গা। আপনি সাথে থাকলে আমি জোর পাবো। আমি প্রথমে একটু ইতস্তত করলাম। গুরুদেব তখন ধুনির সামনে বসে চোখ বুজে কি যেন চিন্তা করছিলেন। আমি ভাবলাম, ছেলেটাকে তো আর এভাবে বিপদের মুখে ছেড়ে দেওয়া যায় না। আমি ওর মাথায় হাত রেখে বললাম, আচ্ছা বাবা, তুই যখন বলছিস। কথাটা শেষ করার আগেই আমার শরীরের ভেতরটা কেমন যেন রিরি করে উঠল। আমি অবলীলায় একবার চোখ দুটো বুঝলাম, আর ঠিক সেই মুহূর্তে চোখের সামনে এক বিভৎস দৃশ্য ফুটে উঠল। দেখলাম সেই আদিম পিশাচিনী নয়, বরং তার চেয়েও ভয়ঙ্কর এক তান্ত্রিক শক্তি ওই ছেলেটার ওপরে ভর করে আছে। একটা আবছায়া রহস্যময় নারী মূর্তির অবয়ব দেখলাম তার হাতে। একটা আবছায়া রহস্যময়ী নারী মূর্তির অবয়ব দেখলাম তার হাতে নরক পাল, আর সেই ছেলেটার রক্তশূন্য ফ্যাকাশে মুখটা মোমের মতো গলে পড়ছে। আমি স্পষ্ট বুঝতে পারলাম, ছেলেটার আয়ু প্রদীপের শেষ শিখার মতো কাঁপছে। কেউ একজন অলক্ষিতে ওর ওপর প্রচণ্ড শক্তিশালী কোনো মারণ ক্রিয়া বা কুহকতন্ত্র প্রয়োগ করেছে। এই পিশাচিনীটা আসলে একা আসেনি, তাকে পাঠানো হয়েছে এই ছেলেটার প্রাণ হরণ করার জন্য। আমি চোখ মেলতেই দেখলাম
ছেলেটা উৎসুকভাবে আমার দিকে তাকিয়ে আছে। আমার কপালে তখন বিন্দু বিন্দু ঘাম। আমি নিজেকে সামলে নিয়ে বললাম, পলাশডাঙ্গা যাবি বলছিস? ঠিক আছে, আমি তোর সাথে যাব, কিন্তু অতটা পথ তুই এই শরীরে হাঁটতে পারবি না যে। তোর শরীরের অবস্থা যা, তাতে যে কোনো সময় মাথা ঘুরে পড়ে যাবি। দাঁড়া, আমি এই শ্মশানের মোড় থেকে একটা গরুর গাড়ির ব্যবস্থা করছি। ছেলেটা অবাক হয়ে বলল, গাড়ি কেন বাবা? আমি তো হেঁটেই আসছিলাম কাল। আমি ওর দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে বললাম, কাল যা করেছিস করেছিস, আজ আর ঝুঁকি নেবি না। গ্রামের পথ অনেকটা দূরে, আর তোর উপর দিয়ে যা যা ঝড় বয়ে গেছে তাতে এখন বিশ্রাম করাটা দরকার। তুই বরং ওই বটগাছের তলায় গাড়ি না আসা পর্যন্ত একটু বস। গুরুদেব হঠাৎ ধুনোর ছাই থেকে একটু তিলক নিয়ে আমার কপালে পরিয়ে দিলেন। তারপর নিচু স্বরে বললেন, সাবধানে যাস বেদু। খেলাটা যতটা সহজ মনে হয়েছিল ততটা নয়। পিসাচিনিটা ছিল শুধু টোপ, আসল কারিগরটা কিন্তু আড়ালে বসে অন্য কোনো ভয়ানক মারণ যজ্ঞের চাল চালছে। এই ছেলেটার প্রাণ প্রদীপ বাঁচানোই এখন তোর আসল পরীক্ষা। আমি গুরুদেবের পায়ে হাত দিয়ে প্রণাম করলাম। তারপর ছেলেটার দিকে ফিরে বললাম, চল রে খোকা, দেখবি আজ তোর বাড়ির উঠোন পর্যন্ত তোকে পৌঁছে দিয়ে আসবো। তবে মনে রাখিস, পথের ধারে যাই দেখিস না কেন, একবারের জন্য ঘাড় ঘুরিয়ে পিছন ফিরবি না, মনে থাকবে? ছেলেটা মাথা নাড়ল, কিন্তু তার চোখের কোণে তখনও সেই আদিম ভয়ের ছায়া। আমি বুঝতে পারছিলাম পলাশডাঙ্গার সেই মাইল খানেকের পথ আমাদের দুজনের জন্যই এক চরম অগ্নি পরীক্ষা হতে চলেছে। ভেদু হঠাৎ চুপ করে গেল। হরিদাস বারুদ যে রুদ্ধশ্বাসে জিজ্ঞেস করলেন, তারপর সেই রহস্যময় নারী মূর্তি কি সেই গ্রামে আগে থেকেই ওত পেতেছিল? তুমি কি এই মারণ ক্রিয়া কাটতে পেরেছিলে? হ্যাঁ হ্যাঁ, সেই প্রসঙ্গই আসছি হরিদাস। গাড়িটা ছাড়লো ঠিক বেলা 10টা নাগাদ। শ্মশানের মোড় থেকে একটা পুরনো গরুর গাড়ি জুটিয়েছিলাম। গারোয়ান লোকটা রোগা সোগা, মাথায় আধ পাকা চুল, গামছা দিয়ে মুখটা আধা আধি ঢাকা। আমি আর ছেলেটা গাড়ির পিছনে খড়ের উপরে বসলাম। আকাশ তখন পরিষ্কার ছিল সাহেব, কিন্তু মাইল খানেক যেতে না যেতেই আবহাওয়াটা কেমন যেন পাল্টে যেতে লাগলো। হঠাৎ দেখলাম উত্তর দিক থেকে কোষ্টি পাথরের মতো কালো মেঘ হুড়মুড় করে ধেয়ে আসছে। রোদের তেজ নিমেষের মধ্যে মিলিয়ে গিয়ে চারপাশটা একটা থমথমে নীলছে অন্ধকারে ডুবে গেল। সেই অন্ধকারের রংটা যেন কালো রাতের সেই পিশাচিনীর নিঃশ্বাসের মতো। বাতাসটা প্রথমে শোঁ শোঁ করে বইতে শুরু করলো, আর দেখতে দেখতেই সেটা সাইক্লোনের রূপ নিল। ধুলোয় চারিদিক অন্ধকার, বড় বড় পলাশ গাছগুলো মরমর করে নুইয়ে পড়েছে। গরুর গাড়িটা থর থর করে কাঁপছে। ছেলেটা আমার হাত দুটো এমনভাবে চেপে ধরল যে ওর মুখ আমার চামড়ায় বসে গেল। সে আর্তনাদ করে বলল, বাবা, এ কি হচ্ছে? ও কি তবে আবার এলো? ওই ওই দেখুন, মেঘের ভেতর দিয়ে যেন কেউ হাত বাড়িয়ে আমাদের গাড়িটা ধরতে আসছে। আমি ওর মাথায় হাত রেখে ওকে অভয় দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু মনের ভেতরে তখন তোলপাড় চলছে। দেখলাম চাবুক মারার কোনো শব্দ নেই, অথচ গরু দুটো দানবীয় শক্তিতে ছুঁড়তে শুরু করেছে। তাদের চোখগুলো আগুনের ভাঁটার মতো লাল হয়ে উঠেছে, আর মুখ দিয়ে ফেনা নয়, রক্তের মতো লাল লালা বেরোচ্ছে। চাকার ক্যাঁচ ক্যাঁচ শব্দ ছাপিয়ে একটা চাপা গর্জনের মতো শব্দ হতে লাগলো।
হঠাৎ একটা প্রচণ্ড ঝটকায় গাড়িটা উল্টে যাওয়ার জোগাড়। ছেলেটা ছিটকে এসে আমার পায়ের উপরে পড়ল। সে আতঙ্কে চিৎকার করে উঠল। বাবা, এখন কি হবে? ডান দিকে রাস্তা ঘুরেছে, গাড়িটা তো ডান দিকে ঘোরানোর কথা, কিন্তু এটা বাম দিকে গেল কেন? ওপাশে তো জঙ্গল আর মরা দিঘি, ওদিকে কেন যাচ্ছে বাবা? আমারও তখন খটকা লাগলো। সামনের দিকে তাকিয়ে দেখলাম গাড়োয়ান লোকটা পাথরের মূর্তির মতো বসে রয়েছে। বাতাসের ঝাপটায় তার গামছাটা খুলে পড়ে গেছে। আমি চিৎকার করে ডাকলাম, ওহে বাপু, ওদিকে কেন যাচ্ছ? রাস্তা তো ডান দিকে, গাড়ি থামাও, বড্ড বিপদ হে। গাড়োয়ান কোনো উত্তর দিল না। তার ঘাড়টা অস্বাভাবিকভাবে সোজা। আমি আবার চিল্লালাম, আরে গাড়োয়ান ভাই, শুনতে পাচ্ছ? গাড়ি থামাও বলছি, গরু দুটো যে পাগলা হয়ে গেল। ততক্ষণে আকাশ চিড়ে একটা বিদ্যুতের রেখা নেমে এলো। সেই আলোয় আমি দেখলাম গাড়োয়ানের ঘাড়ের চামড়াটা ঠিক মানুষের মতো নয়, ঠিক যেন ঝলসানো চামচিকার মতো কুঁচকানো। আমি শিউরে উঠলাম। ওই ঝড়েও লোকটা একবারের জন্য নড়ছে না। গো গো করে একটা অদ্ভুত শব্দ করছে, আর বৃষ্টির মতো ধুলোঝাপটার মধ্যেও অসম্ভব দ্রুত বেগে গাড়ি চালিয়ে যাচ্ছে। ছেলেটা আমার হাতটা আঁকড়ে ধরে গোঙাতে লাগলো। বাবা, ও গাড়োয়ান নয়, দেখুন ওর হাতগুলো কেমন লম্বা হয়ে চাকার কাছে ছুঁয়ে আছে। ও আমাদের গ্রামের দিকে নিয়ে যাচ্ছে না বাবা, ও আমাদের সেই নর কপালের দিকে নিয়ে যাচ্ছে। আমি বুঝলাম সেই মারণ ক্রিয়ার মায়া আমাদের চারপাশটায় ঘিরে ফেলেছে। আমাদের চোখের সামনে যে রাস্তা দেখা যাচ্ছে সেটা আসলে রাস্তা নয়, এক সর্বনাশা ফাঁদ। গরুগুলো আর গরু নেই, তারা যেন কোনো প্রেত শক্তির বাহক। আমি ছেলেটাকে জড়িয়ে ধরে দাঁতে দাঁত চেপে বসলাম। ভয় পাস না রে খোকা, জমের দুয়ার থেকে তোকে ফিরিয়ে এনেছি। মাঝপথে মায়ার কাছে হেরে যাব না। আমি হাত বাড়িয়ে গাড়োয়ানের কাঁধটা ধরতেই সে এক অদ্ভুত কাণ্ড করল। আমার হাতটা যেন কোনো জ্যান্ত মানুষের শরীরে নয়, বরং এক তাল হিমশীতল মৃতদেহের ওপরে গিয়ে পড়ল। লোকটা ধীরে ধীরে তার ঘড়িটা ঘোরালো। বিশ্বাস করবেন কিনা জানি না, তার ঘাড়টাও 180 ডিগ্রি ঘুরে একেবারে পিছনের দিকে চলে এলো, কিন্তু শরীরটা সামনের দিকেই স্থির রইল। গামছা সরতেই দেখলাম সেই লোকটার কোনো চোখ নেই, কোটরের ভেতরটা দাও দাও করে জ্বলছে। ছেলেটা চিৎকার করে উঠল, বাবা, ওটা ওটা কে? ঠিক সেই মুহূর্তে গাড়োয়ানের শরীরের ভেতর থেকে একটা দীর্ঘদেহী নারী মূর্তি ধোঁয়ার মতো কুণ্ডলি পাকিয়ে বেরিয়ে এলো। সেই পিশাচিনী। সে গাড়ির উপরে বসে পা দোলাতে দোলাতে বিকট এক অট্টহাসি দিল। সেই হাসির শব্দে আমার কানের পর্দা যেন ফেটে যাচ্ছিল। সে আমাদের দিকে তাকিয়ে তার লিকলিকে রক্তবর্ণ জিভটা একবার বার করলো, আর পরক্ষণেই মেঘের গর্জনের সাথে মিলিয়ে শূন্যে অদৃশ্য হয়ে গেল। সেই সঙ্গে এক প্রচণ্ড ঝাঁকুনি। আমার মনে হলো আমি মাথা ঘুরে পড়ে যাচ্ছি। চোখ কচলে তাকিয়ে দেখি সেই ঝড় কোথায়, কোথায় সেই রক্তচক্ষু গরু। আমার ধুলো মাখা শরীরটা রাস্তার ধারে পড়ে আছে। সামনে কোনো জঙ্গল নেই, আছে ধুধু করা ধান ক্ষেত। মাঝখানে বড় বড় কাকতাড়ুয়ারা হাত বাড়িয়ে দাঁড়িয়ে রয়েছে। বিকেলের মরা রোদ এসে পড়েছে
ধান গাছের ডগায়। ছেলেটা ফিস ফিস করে বলল, বাবা, আমরা কোথায় এলাম? এটা তো পলাশডাঙ্গার পথ নয়। আমি চারপাশটা দেখে বললাম, এ মায়ার খেলা রে খোকা। সে আমাদের পথ ভুলিয়ে এমন জায়গায় এনে ফেলেছে যেখানে দিক চিহ্ন মেলা ভার। তবে শোন, কানের কাছে একটা শব্দ আসছে না? ছেলেটা কান খাড়া করে বলল, হ্যাঁ বাবা, জলের শব্দ, ঝুপঝাপ দাঁড় ফেলার আওয়াজ আসছে। আমরা একটু আগে গিয়েই দেখলাম ক্ষেতের শেষ প্রান্তে একটা সরু খাল এঁকে বেঁকে চলে গেছে। সেখানে একটা ছোট নৌকা তীরে নোঙর করা। একজন মাঝবয়সী লোক নৌকার দড়িটা শক্ত করে খুঁটিতে বাঁধছে। বোধহয় কাজ ছেড়ে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছে। আমি উচ্চস্বরে ডাক দিলাম, ও মাঝি ভাই, একটু শুনে যাও তো বাপ। মাঝিটা ঘাড় তুলে তাকালো। ময়লা একটা গেঞ্জি আর খাটো ধুতি পরা। সে একটু বিরক্তির স্বরে বলল, কি চাই গো ঠাকুর? বেলার তো শেষ, এখন আবার কে এলো গো? আমি এগিয়ে গিয়ে বললাম, বড় বিপদে পড়েছি ভাই। এই ছেলেটাকে নিয়ে পলাশডাঙ্গা যেতে হবে। পথ তো গুলিয়ে ফেলেছি, ওটা আর কত দূর? মাঝি আকাশটা একবার দেখে নিয়ে বলল, পলাশডাঙ্গা? সে তো এই খালের ওপর দিয়ে গেলে ওই 8 ঘন্টার পথ। কিন্তু এখন হবে না গো, আমার এখন বাড়ি ফেরার সময়। শরীর একদম চলছে না। মাঝির কথা শুনেই ছেলেটা তার পা জড়িয়ে ধরতে বাকি রাখলো না। করুণ স্বরে বলতে লাগলো, মাঝি কাকা, দোহাই আপনার, আমাকে আজ বাড়ি পৌঁছে দিন। কাছেই ওই ঝোপের আড়ালে কারা সব উত পেতে আছে। আমি একা গেলেই ওরা আমাকে শেষ করে দেবে। আপনি আমাদের নিয়ে চলুন কাকা। মাঝি মাথা চুলকে বলল, আরে ছাড়ো ছাড়ো, আমি একলা মানুষ, এখন নৌকা বইতে পারবো না। আমি বুঝলাম শুধু মিনতিতে কাজ হবে না। তাই পকেট থেকে কয়েকটা সিকি আর 1 পোয়া ভালো মানের তামাকের পুঁটুলি বার করলাম। তামাকের করা গন্ধ মাঝির নাকে যেতেই তার চোখ দুটো চকচক করে উঠল। আমি হাসি মুখে বললাম, এই দেখো মাঝি ভাই, এটা খাস মেদিনীপুরি তামাক। সাথে এই দক্ষিণাটাও নাও। শুধু এই ছেলেটাকে একটু লোকালয়ে পৌঁছে দাও। বড্ড বড় বিপদ থেকে ওকে উদ্ধার করে এনেছি আমি। মাঝি পুটুলিটা হাতে নিয়ে একবার টিপে দেখল, তারপর লম্বা একটা হাসি দিয়ে বলল, আরে ঠাকুর, আগে বলবেন তো, তামাকের যা গন্ধ বেরুচ্ছে, ওতে তো মরা মানুষও নৌকা বাইবে। আসুন আসুন, উঠে পড়ুন। 8 ঘন্টা কেন, জান লড়িয়ে ওই 20 মিনিটেই পৌঁছে দেব। আমরা নৌকায় উঠলাম, কিন্তু খালের ঘোলাটে জলের দিকে তাকাতেই বুকটা আবার কেঁপে উঠল। সেই কাকতাড়ুয়াগুলো যেন দূর থেকে আমাদের নড়াচড়া লক্ষ্য করছিল। আমি বিড়বিড় করে বললাম, যাত্রা তো না হয় শুরু হলো মাঝি, কিন্তু এই শান্ত জলেও যে ওত পেতে নেই কেউ, তা কে বলতে পারে? তারপর কি হলো হেতু? হ্যাঁ, মাঝিটা সত্যি জান লড়িয়ে নৌকা বাইছিল। খালের দুপাশে ঘন কচুরি পানা আর ঝোপঝাড়ের ভেতর দিয়ে যখন নৌকাটা এগোচ্ছিল, আমার মনে হচ্ছিল জলের নিচ থেকে কেউ যেন আমাদের লক্ষ্য করেছে। কিন্তু গুরুদেবের তিলকের জোরেই হোক অথবা মাঝির হাতের টানেই হোক, শেষ পর্যন্ত নির্বিঘ্নেই পলাশডাঙ্গার ঘাটে পৌঁছালাম। ঘাটে পা দিতেই দেখলাম সন্ধ্যা নেমে এসেছে। গ্রামটা খুব বড় নয়, কিন্তু একটা অদ্ভুত নিস্তব্ধতা ছড়িয়ে আছে চারিদিকে। দূরে দু একটা ঝিঝি পোকার ডাক। ছেলেটা ডাঙায় নেমে উদ্যম সহকারে দেখালো, ওই দেখুন বাবা, ওই যে আমাদের বাড়ি।
চলুন না একবার ভেতরে, আমার বাবা খুব খুশি হবেন। আপনার একটু সেবা করতে দিলে আমাদেরও শান্তি হবে। আমি ম্লান হেসে মাথা নাড়লাম। না রে খোকা, ও কাজ আমার দ্বারা হবে না। আমি বৈরাগী মানুষ, খুব দরকার ছাড়া গৃহস্থের চৌকাট আমি মানাই না। তোর বাড়ির সামনে ওই যে কালী মন্দির, তার চাতালেই রাতটা কেটে যাবে। তুই সাবধানে থাকিস, আর শোয়ার আগে গুরুদেবের দেওয়া রক্ষা কবচটা যেন হাতছাড়া না হয়। ছেলেটা অনেক অনুনয় করলেও আমি রাজি হলাম না। সে প্রণাম করে বাড়ির দিকে চলে গেল। আমি চাদর গায়ে ছড়িয়ে কালী মন্দিরের ধুলো মাখা চাতালে গিয়ে বসলাম। গ্রামের অন্ধকারটা যেন বড়ই ঘন। খবর বাতাসের আগে ছোট 1 ঘন্টা যেতে না যেতেই গ্রামের লোকজন জেনে গেল যে শ্মশানের এক গুণীন তান্ত্রিক এসে মন্দিরে উঠেছে। কয়েকজনের হাতে লণ্ঠন এসে জুটল। কেউ তামাক সেজে দিল, কেউ বা বাতাসা দিল, কেউ বা দিল জল। সুযোগ বুঝে কথা বলা শুরু করে দিলাম। এই যে অসত্য গাছের নিচের পুরনো দোতলা বাড়িটা, ওখানে কারা থাকে গো? ওই বাড়ির ছেলেটার অবস্থা তো খুবই খারাপ দেখলাম। কথা বলতেই চোখগুলো হঠাৎ নিস্তব্ধ। লণ্ঠনের আলোয় মুখগুলো ভয় ফ্যাকাশে। শিবু মোড়ল নামে এক বয়স্ক লোক ফিসফিস করে বলল, বাবা, ও বাড়ির কথা তুলবেন না। ওটা বাড়ি নয়, অভিশাপ। ও বংশের কোনো পুরুষ আজও সুস্থ শরীরে মরেনি, আর মাস কয়েক হলো যা শুরু হয়েছে। আমি ভুরু কুঁচকে বললাম, কি শুরু হয়েছে? ওই বাড়িতে কি অন্য কেউ আসে? শিবু চারিদিকে দেখে আরো নিচু গলায় বলল, বছরখানেক আগেও ও বাড়ির বড় বড় রহস্য মৃত্যু হয়। অনেকে বলে বিষ দেওয়া হয়েছিল। সেই থেকেই নাকি বিকেলের পর বাড়িতে এক রহস্যময়ী নারীকে দেখা যায়। আর ওই ছেলেটা মাধবী মার ছেলে। নতুন বউ কামিনী আসার পর থেকেই ছেলেটা দিন দিন শুকিয়ে যাচ্ছে। দিন রাত সে অশরীরীর সঙ্গে কথা বলে। কেউ বলে মাধবী মা ছেলেকে ডাইনির মায়া থেকে বাঁচাতে চায়, কেউ বলে নিজেই মায়ার টানে নিয়ে যেতে চায়। সব শুনে আমি কিছুক্ষণ চুপই রইলাম। তারপর সরাসরি জিজ্ঞাসা করলাম, নকুলেশবাবু কি তার মধ্যে প্রথম পক্ষের স্ত্রীর পিণ্ডদান করেছিলেন? পিণ্ডি না পেলে কিন্তু আত্মা মুক্তি পায় না। মুখগুলো মুহূর্তে চুপ। শিবু আমতা আমতা করে বলল, বাবা, আপনি ঠিক ধরেছেন। পিণ্ডদান তো দূরে থাক, নকুলেশের ছোট ভাই রমেশ নিজের বৌদির জন্য গয়া যেতে বেরিয়েছিল, কিন্তু স্টেশন থেকে আর ফেরেনি। কেউ বলে মাধবী মা তার অতৃপ্তিতে মাঝপথ থেকেই তাকে টেনে নিয়েছে। শিবু আরো বলল, ওদিকে নকুলেশ বাবুর অবস্থাও শোচনীয়। রোজ রাতে স্বপ্নে প্রথমা স্ত্রীকে দেখেন, মাথায় সাদা শাড়ি, সারা গা দিয়ে বিষের নীল ধোঁয়া বেরোচ্ছে। 1 সপ্তাহ ঘোরের মধ্যে ছিলেন তিনি। আমি সব মিলিয়ে ছক কষছিলাম। ঠিক তখনই শিবু বলল, এরপরই মাধবী মার ভাই হরিশ্চন্দ্র এসে হাজির। সে ঘোর তান্ত্রিক। বোনের মৃত্যুর খবর শুনেই 1 গাদা আগুন হয়ে এসে দাঁড়ালো বাড়ির দরজায়। পরনে লাল চেলির ধুতি, কপালে সিঁদুরের তিলক। তাকে দেখে কুকুরগুলো আর্তনাদ করে ছুটে পালালো। আমি জিজ্ঞাসা করলাম, নকুলেশ কি তাকে ভেতরে নিলেন? শিবু তাচ্ছিল্য ভরা গলায় হেসে বলল, সাহস ছিল কার? কামিনী গিন্নি নিজেই বারান্দা থেকে নেমে এলো। তখন হরিশ্চন্দ্র গর্জে উঠল, আমার বোনকে তোরা বিষ দিয়েছিস, তাকে মুক্তিও দিলি না তোরা। আমি থাকতে এই বংশের বাতি আমি জ্বলতে দেব না। শিবু বলল, ঠিক তখনই ছেলেটা উপর থেকে দৌড়ে নেমে এলো মামা মামা বলে, কিন্তু হরিশ্চন্দ্র তাকে দেখে বুকে টেনে নেওয়া তো দূরে থাক, এমন ঘৃণার চোখে তাকালো যে মনে হলো দুটো চলন্ত অঙ্গার ওর মুখে বিঁধছে। সে মুখ ফিরিয়ে নিল। ছেলেটা হতভম্ব। হরিশ্চন্দ্র বজ্র গম্ভীর স্বরে বলল, এই পাপের বংশে আমার বোনের রক্ত মিশে আছে। আমি থাকলে এই বংশের বাতি আর জ্বলবে না।
দেখ দেখ, আমি তোর শেষ সম্বলটুকু নিয়ে যাচ্ছি, দেখে নে। এই বলে সে ছেলেটার কচি কবজি খপ করে চেপে ধরল। চাপ এতটাই ছিল যে হাড় মড়মড়ে শব্দ করছিল। ছেলেটা যন্ত্রণায় চিৎকার করলেও হরিশ্চন্দ্র হিড় হিড় করে টেনে নিয়ে যাচ্ছিল গেটের দিকে। ঠিক তখনই বাড়ির ভেতর থেকে গর্জে উঠলেন নকুলেশ বাবু। এতদিনের ঘোর ঝেড়ে যেন এক মদমত্ত হাতির মতো বেরিয়ে এসে সামনে দাঁড়ালেন। তার পেছনে লাঠি হাতে কয়েকজন লেঠেল। নকুলেশ বজ্রস্বরে বললেন, খবরদার হরিশ, অনেক সয়েছি, কিন্তু আমার চোখের সামনে আমার কলিজাকে ছিঁড়ে নিয়ে যাবি তা আমি হতে দেব না। ছেড়ে দে ওকে। হরিশ্চন্দ্র থামল না। সে আরো জোরে একটা হ্যাঁচকা টান দিয়ে বলল, ছাড়বো? কিছুতেই না রে। নকুলেশ বাবু ইশারা করতেই লেঠেলগুলো চারদিক থেকে হরিশ্চন্দ্রকে ঘিরে ধরল। সর্দার তার লাঠিটা হরিশ্চন্দ্রের বুকের কাছে ঠেকিয়ে বললে, দাঁড়াও ঠাকুর, নইলে হাড়গড় কিন্তু আর আস্ত থাকবে না। গাঁয়ের লোকজনকে ডাকলে কিন্তু এই শ্মশানেও জায়গা হবে না তোমার। হরিশ্চন্দ্র হঠাৎ স্থির হয়ে দাঁড়িয়ে পড়ল। ছেলেটার কবজিটা ধীরে ধীরে ছেড়ে দিল সে। ছেলেটা মুক্তি পেয়ে দৌড়ে তার বাবার পেছনে গিয়ে লুকালো। হরিশ্চন্দ্র তখন হাসছে, কিন্তু সে হাসি এমন দেখলে বুক শুকিয়ে যায়। সে নকুলেশ বাবুর চোখে চোখ রেখে দাঁড়িয়ে রইল। অদ্ভুত ব্যাপার, তার চোখের মণি দুটো যেন আগুনের হলকার মতো কাঁপছে। কোনো মন্ত্র নয়, কোনো চিৎকার নয়, শুধু সেই অগ্নিদৃষ্টি দিয়ে সে একবার গোটা উঠোনটাকে মেপে নিল। লেটেলগুলো ভয়ে এক পা করে পিছিয়ে গেল। হরিশ্চন্দ্র শান্ত গলায় বলল, তোর কি মনে হয় বাঁচালি? না রে নকুলেশ, তুই আজ ওকে বাঁচালি না, বরং ওর কাল ডেকে আনলি। ঠিক আছে, এর ফল তোরা হাতে নাতে পাবি। এই কথা বলে সেদিন গ্রাম ছেড়ে কোথায় চলে গেল বাবা খেয়ালই করেনি কেউ। শিবু মোড়ল থামতেই কালী মন্দিরের চাতালে যেন এক অশরীরী নিস্তব্ধতা নেমে এলো। লণ্ঠনের শিকাটা এক ঝটকায় ঝেঁপে উঠল আর কেঁপে উঠল, আবার স্থির হয়ে গেল। বাইরের বাতাসও যেন মনে হচ্ছে ভয় থমকে আছে। আমি একটা লম্বা শ্বাস নিয়ে শিবুর দিকে তাকালাম। তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। শুকনো গলায় ঢোক গিলে সে আবার শুরু করলো। সেই ঘটনার পর থেকে নকুলেশ বাবুর বাড়িতে আর সুখ সইল না। হরিশ্চন্দ্র চলে যাওয়া ঠিক 13 দিনের মাথায় বাড়ির সেই মস্ত বড় গাছটা বিনা ঝড়ে মরমর করে ভেঙে পড়ল। লোকে বলল, অশুভ লক্ষণ। কিন্তু আসল খেলা তো শুরু হলো তার পরের অমাবস্যায়। সেই রাতে নকুলেশ বাবুর ঘরে নাকি বিকট পোড়া গন্ধ ছড়িয়ে পড়েছিল। তিনি ঘুমের মধ্যে অনুভব করলেন কে যেন তার বুকের উপর মস্ত বড় একটা পাথর চেপে ধরেছে। চোখ মেলে দেখলেন ঘরের কোণে হরিশ্চন্দ্র দাঁড়িয়ে, কিন্তু সে যেন মানুষ নয়। তার শরীরটা ধোঁয়ার মতো কাঁপছে, আর তার চোখে মণি নেই, দুটো জ্বলন্ত গর্ত। নকুলেশবাবু চিৎকার করতে চাইলেন, কিন্তু গলা দিয়ে কোনো স্বর বেরোলো না। হরিশ্চন্দ্র শুধু একটা কথাই বললেন, হিসাব কিন্তু বাকি রইল নকুলেশ। পরদিন সকালে দেখা গেল নকুলেশবাবু সেই ছোট ছেলেটা যাকে হরিশ্চন্দ্র টেনে নিয়ে যেতে চেয়েছিল, সে বিছানা থেকে উঠতেই পারছে না। তার শরীর নীলছে, তার ছোট কবজিটায় হরিশ্চন্দ্র চেপে ধরার জায়গাটা কালশিটে পচন ধরেছে। গ্রামের কবিরাজ এলো, শহরের ডাক্তার এলো, কেউ রোগ ধরতে পারল না। ছেলেটা শুধু ঘোরের মধ্যে বিড়বিড় করত, মামা আসছে, মামা আসছে, মামা মামা আমাকে অন্ধকার ঘরে ডাকছে, মামা আমাকে ডাকছে। এতদিন যার দাপটে সবাই হাঁ করে থাকত, তিনি পাথর হয়ে গেলেন। রাতে তার ঘুম হারাম হয়ে গেল। তিনি নাকি মাঝরাতে দোতলার বারান্দায় মাধবীমার ছায়া দেখতে পেতেন। সেই ছায়া কোনো কথা বলতো না, শুধু বিষের ধোঁয়া ছেড়ে বাগানের সব গাছ পুড়িয়ে দিত। নকুলেশবাবু বুঝলেন
হরিশ্চন্দ্রের ক্রোধ গ্রাম ছাড়েনি। সে তান্ত্রিক বিদ্যে এমন একটা বান ছুঁড়েছে যা এই বংশকে শেকড় সহ উপড়ে ফেলতে চায়। ঠিক সেই সময় রমেশকে নিয়ে এক খবর এলো। এক পথিক দাবি করল গয়ার শ্মশানে সে এক পাগলকে দেখেছে, রমেশের মতো হুবহু দেখতে। সেই লোক নিজের নাম বলতে পারে না, শুধু পিণ্ডির চাল হাতে নিয়ে ডুকরে কাঁদে। নকুলেশবাবু তখন বুঝলেন রমেশকে হরিশ্চন্দ্রই কোনো মায়াজালে আটকে রেখেছে। মাধবীর আত্মা যদি মুক্ত না হয় এই বংশ রক্ষা পাবে না। মরিয়া হয়ে তিনি 5 মাইল দূরে এক কাপালিকের কাছে গেলেন। কাপালিক কোষ্ঠী দেখে শিউরে উঠল। নকুলেশ, তোমার ঘরে যে বীজ ঢুকেছে তা শুধু রক্তের বদলে রক্ত দিয়েই শান্ত হবে। হরিশ্চন্দ্র তার বোনের অপমানের বদলা নিতে তার নিজের ভাগ্নেকেই যুপকাষ্ঠে চড়াতে চাইছে। সে অরণ্যের গভীরে এক নিষিদ্ধ পিশাচিনী সাধনায় বসেছে। শুনে নকুলেশবাবু ভেঙে পড়লেন। অস্ত্র দিয়ে তান্ত্রিককে মারা যাবে না। তিনি বাড়ি ফিরলেন ঠিকই, কিন্তু তার ছায়া যেন আর তাকে অনুসরণ করল না। লোকে বলে সেদিন থেকেই নাকি তিনি জীবন্ত লাশ হয়ে গেলেন। আমি আকাশের দিকে তাকালাম। কৃষ্ণপক্ষের রাত নেমে এসেছে। বাতাসে পচা মাংসের আবছা একটা দুর্গন্ধ। শিবু মোড়ল অবাক হয়ে বলল, বাবা, আপনি এভাবে উঠলেন যে, কিছু কি দেখতে পাচ্ছেন? আমি উত্তর দিলাম না। আমার দৃষ্টি নকুলেশ বাবুর অন্দর মহলের ওই বারান্দায়। কামিনী গিন্নি ধীর পায়ে হাঁটছেন, কিন্তু তার অবয়ব স্বাভাবিক নয়। যেখানে ছায়া পড়ছে সেখানে দেখা যাচ্ছে তাকে এক কালো ধোঁয়ার সাপের কুণ্ডলি মতন পাকিয়ে আছে। ওটা ছায়া নয়, ওটা একটা নিপুণ মায়াজাল। আমি তখন মনে মনে হাসলাম। হরিশ্চন্দ্র কামিনীকে মাধ্যম করেই বিষ ঢালছে। আমি বললাম, মোড়ল মশাই, রাত বাড়ছে। আলো ফুরালে অন্ধকার নিজের রাজত্ব দাবি করে, কিন্তু অন্ধকারে কে আসলো, কে মায়া, সেটা চেনা বড় কঠিন। আজ আমি আর দেরি করলাম না। মন্দিরের পেছনের পুকুরে নেমে ঘাড় অব্দি জলে ডুবে জপ করতে লাগলাম। জলের স্পর্শে আমার ইন্দ্রিয় আরো প্রখর হয়ে এলো। স্নানের শেষে ফিরছিলাম, তখনই দেখলাম দৃশ্যটা। মন্দিরের পাশে জরাজীর্ণ পাঁকুর গাছ। নিচু ডাল থেকে ঝুলছে ভেবেছিলাম কিছু ছেঁড়া কাপড়, কিন্তু না, একটা মানুষ ধুতি পরা উল্টো ঝুলে আছে। চোখ দুটো সাদা, উল্টে আছে সরাসরি আমার দিকে। জিভটা সামান্য বেরিয়ে আছে। আমি থামলাম না, মনে মনে বললাম, হরিশ্চন্দ্র, তোমার খেলা তো কেবল শুরু, আমারটা এখনো বাকি। আমি মন্দিরে ফিরে ধুনি জ্বালালাম। জানি রাত যত গভীর হবে ততই সব এক বিন্দুতে মিলবে। ধুনির ছাই কপালে লেপে বললাম, আজ রাতেই হিসেব হবে হরিশ্চন্দ্র। তারপর আমি নকুলেশ বাবুর অট্টালিকার দিকে রওনা দিলাম। পচা মাংসের গন্ধে ভেতরটা বড্ড ভারী। বুঝলাম মাধবীর লাশের কোনো অংশ এখানেই পুঁতে রাখা। দোতলার বারান্দায় উঠতেই কামিনী গিন্নিকে দেখলাম। তার চারপাশের কালো ধোঁয়া জীবন্ত প্রাণীর মতো ফুঁসছে। আমি ডাকলাম, কামিনী দেবী। তিনি ঘাড় ঘোরালেন। চোখ কোটরে ঢুকে গেছে, হাসি পিশাচিনী। তিনি বললেন, ভেদু, ফিরে যা। হরিশ্চন্দ্রের মনের রক্ত যেখানে পড়েছে সে মাটি আজ মানুষের রক্ত চায়। তুই দেরি করে ফেলেছিস। আমি বললাম, মায়া দিয়ে সত্য ঢাকা যায়, কিন্তু ছাই দিয়ে আগুন চাপাতে যায় না। আমি তৃপ্ত বিভূতি তার নাকের কাছে ছড়িয়ে দিলাম। সাথে সাথেই তার শরীর কাঁপতে লাগলো। কালো মায়াজাল সাপের মতো কুঁকড়ে ছোট হয়ে আসতে লাগলো। তিনি ছটফট করতে করতে বৃত্তের বাইরে লুটিয়ে পড়লেন।
ঠিক তখনই সিঁড়ি বেয়ে নকুলেশ বাবু উঠে এলেন। স্তব্ধ হয়ে গিন্নিকে দেখে বললেন, কে আপনি? কি সর্বনাশ হলো? গিন্নি কি আর নেই? আমি শান্ত গলায় বললাম, ভয় পাবেন না নকুলেশ বাবু, আমি খারাপ মানুষ নই, আমি ভেদুগুণী। গিন্নি মা মরেননি, তার ভেতরে যে অন্ধকারটা বাসা বেঁধেছিল সেটাকে আমি সাময়িকভাবে অবদমিত করেছি, কিন্তু লড়াইটা এখনো অনেকটা বড়। নকুলেশ বাবু আমার পায়ের কাছে বসে পড়ে হাহাকার করে উঠলেন, আমি আর সইতে পারছি না বাবা। হরিশ্চন্দ্র আমার সব শেষ করে দিচ্ছে। রমেশের খবর শুনে আমার কলিজা ফেটে যাচ্ছে। ওই পাগলটা কি সত্যি আমার রমেশ? ও কেন পিণ্ডির চাল হাতে নিয়ে ও কেন পিণ্ডির চাল হাতে কাঁধে বাবা? ও কেন পিণ্ডির চাল হাতে নিয়ে কাঁদে বাবা? আমায় কি শেষ পর্যন্ত নির্বংশ হতে হবে? নকুলেশ বাবু, হরিশ্চন্দ্রের ক্রোধ আগুনের মতো, যা কেবল রক্ত চায়। রমেশকে সে গয়ার শ্মশানে এক জীবন্ত প্রেত বানিয়ে রেখেছে। মাধবীর অতৃপ্ত আত্মা আর রমেশের ওই দৃশ্য দুটো একই সুতোয় বাঁধা। নকুলেশ বাবুকে আশ্বস্ত করে আমি স্থির হয়ে বসলাম। কামিনী গিন্নি তখনও অচৈতন্য, তবে তার চারপাশের সেই কালো ধোঁয়াটে কুণ্ডলিটা অনেকটাই ফিকে হয়ে এসেছে। আমি ঝুলি থেকে সামান্য সর্ষে আর কয়েকটা শুকনো লঙ্কা বার করে ধুনির আগুনে ফেললাম। একটা কটু গন্ধে ভরে গেল ঘরটা। নকুলেশ বাবু তার আড়াল থেকে শিবু মোড়লকে নিয়ে দুজনেই কাস্তে শুরু করলেন। আমি চোখ বুঝে বিড়বিড় করে মন্ত্র আওড়াতে লাগলাম। আমার মানস পথে ভেসে উঠল এক গভীর অরণ্য, যেখানে একটা প্রাচীন অশ্বত্থ গাছের নিচে বসে লাল কাপড়ে মোড়া এক নরক পাল সামনে নিয়ে হরিশ্চন্দ্র সাধনা করছে। তার সামনে যূপকাষ্ঠে একটা মাটির পুতুল রাখা, যেটার গলায় একটা পইতে জড়ানো। ওটাই রমেশ। চোখ খুলে আমি শিবু মোড়লের দিকে তাকালাম। আমার কণ্ঠস্বর তখন গম্ভীর। মোড়ল মশাই, আপনি ঠিক এই বারান্দার কোণে বসুন। আমি অট্টালিকার রক্ষা কবচ টেনে দিয়েছি। সাবধান, ঘরের ভেতর থেকে কোনো গোঙানি বা কান্নার শব্দ এলেও তুমি এই গণ্ডি ছেড়ে নড়বে না। নকুলেশবাবু, আপনি গিন্নি মায়ের পাশে বসে জপ করুন, আমি আসছি। একা যাবেন বাবা এই অন্ধকারে? আমি উত্তর দিলাম না। হাতের চিমটিটা নিয়ে নিচে নেমে এলাম। আমারও মন বলছে যে পচা গন্ধটা নাকে আসছে তার উৎস এই বাড়ির ভেতরেই কোথাও লুকিয়ে রয়েছে। আমি অট্টালিকার পেছনের বাগানের দিকে পা বাড়ালাম। বাগানটা এখন এক পরিত্যক্ত জঙ্গল, আগাছার ভিড়ে হাঁটা দায়। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, বাগানের ঠিক মাঝখানে একটা জায়গা একেবারে পরিষ্কার, সেখানে ঘাস অবধি নেই। আমি সেই শূন্য মাটির সামনে গিয়ে দাঁড়ালাম। পচা মাংসের গন্ধটা এখান থেকেই আসছে। চিমটে দিয়ে মাটি খুঁড়তে শুরু করলাম। অনেক হাত তিনে খুঁড়তেই একটা শক্ত জিনিসের উপর ঠোক্কর লাগলো। সাবধানে মাটি সরাতেই শিউরে উঠল। মাটির নিচে চাপা দেওয়া ছিল একটা মানুষের কঙ্কাল, অর্থাৎ করটি। আমি করটিটা তুলে ভালো করে পর্যবেক্ষণ করলাম। জ্যোৎস্নার আলোয় দেখলাম এই করটির কপালে আর চোয়ালের হাড়ে সূক্ষ্ম কিছু খোদাই করা আছে নাকি। কোনো ধারালো অস্ত্র নিয়ে সেখানে প্রাচীন মৈথিলি অথবা তান্ত্রিক হরফে কিছু মন্ত্র খোদাই করা আছে। মন্ত্রগুলো পড়তে গিয়ে আমার কপাল ঘামতে লাগলো। আমি বিড়বিড় করে বলে উঠলাম, এ তো সাধারণ মারণ উচ্চাটন নয়, এ যে রুধির পিশাচিনী বন্ধন। হরিশ্চন্দ্র এই করটি এখানে পুঁতে রেখে বাড়ির বাস্তুপুরুষকে বেঁধে ফেলেছে। মাধবীর অস্থির অংশ দিয়েই এই যন্ত্র তৈরি করা হয়েছে।
এই করটি যতক্ষণ এই মাটিতে থাকবে ততক্ষণ রমেশের আত্মা কোনো দিন ভিটে শান্তিতে ফিরতে পারবে না, আর কামিনী গিন্নিও সুস্থ হবেন না। মাটির নিচ থেকে সেই অভিশপ্ত করটিটা হাতে তুলে নিয়েই যেন চারপাশের বাতাস ভারী হয়ে এলো। আমি বুঝতে পারলাম হরিশ্চন্দ্রের দীর্ঘদিনের পুঞ্জীভূত ঘৃণা এই হাড়ের খোঁজে খোঁজে বিষ হয়ে জমে আছে। করটি কাপড়ে জড়িয়েই যখন বাগানের সেই অন্ধকার ঝোপঝাড় পেরিয়ে অট্টালিকার দিকে ফিরতে যাব, ঠিক তখনই পিছন থেকে একটা শিরশিরে অনুভূতি হলো। কিন্তু সতর্ক হওয়ার আগেই হঠাৎ একটা ভারী বস্তু সপাটে এসে পড়ল আমার মাথার ঠিক পেছনটায়। মুহূর্তের জন্য চোখের সামনে হাজারটা নক্ষত্র জ্বলে উঠল, তারপর সব কিছু ঘুটঘুটে অন্ধকার। কান ফেটে একটা তীব্র ভোঁ ভোঁ শব্দ ছাড়া আর কিছুই শুনতে পেলাম না। বুঝতে পারলাম হরিশচন্দ্র শুধু একা নয়, তার কোনো গুপ্তচর এই বাড়িতেই ওত পেতেছিল। শরীরটা অবশ হয়ে এলো, হাত থেকে করটিটা ছিটকে পড়ল ঘাসের উপরে। আমি মাটিতে লুটিয়ে পড়লাম। গল্পের এই মোড়ে এসে ভেদু থামল। সামনে বসা মানুষগুলোর দিকে তাকিয়ে দেখল ভেদুগুণিন মৃত্যুর মশাইয়ের হাতের বিড়িটা অনেকক্ষণ নিভে গেছে। তিনি খেয়ালই করেননি। বিডিও সাহেব উত্তেজনায় বেঞ্চির ওপর একদম শক্ত হয়ে বসেছেন, তার কপালে বিন্দু বিন্দু ঘাম। বিডিও সাহেব রুদ্ধশ্বাসে জিজ্ঞেস করলেন, তারপরে ভেদু, ওই অবস্থায় তোমার প্রাণ বাঁচলো কি করে? আমি করটিটাই বা গেল কোথায়? মৃত্যুর মশাই থতমত খেয়ে বললেন, আরে বেরুদ, তুমি তো দেখি মাঝ সমুদ্রে নৌকা ডুবিয়ে দিলে। ওই পিশাচিনী সাধনার কি হলো? নকুলেশ বাবুর পরিবারেরই বা কি দশা হলো? ভেদু মুচকি হাসল, তারপর বলল, উত্তেজনা কমাও মিত্তির, গল্পের আসল প্যাঁচ তো এখনো খোলাই হয়নি। রাত তো মুটে শুরু, তবে মুখটা বড় শুকিয়ে গেছে। এত কথা বলতে গেলে গলায় তো একটু রসদ লাগে। ভেদু গলার স্বর চড়িয়ে ডাক দিল, ওরে কালু, শোন না বাবা, বিডিও সাহেব আর মৃত্যুর মশাইয়ের ধুকপুকানি বেড়ে গেছে। ওদের ধাতস্থ করতে আর আমার গলাটা একটু ভেজাতে চট করে আরো 1 রাউন্ড চা দিয়ে যা তো। কড়া করে চিনি দিবি, আর আদাটা যেন একটু বেশি থাকে। কালু অন্ধকারের ভেতর থেকেই হাঁক দিল, আসছি বাবা, জল ফুটে গেছে। বিডিও সাহেব রুমাল দিয়ে মুখ মুছে বললেন, তুমি পারো বটে। এমন জায়গায় থামালে যে মনে কৌতূহল ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। ওই কামিনী গিন্নি আর নকুলেশবাবুর বাড়ির রহস্যটা না জানা পর্যন্ত আজ রাতে আমার আর ঘুম হবে না। মৃত্যুর মশাই সায় দিয়ে বললেন, ঠিক বলেছেন স্যার। ওই যে বললেন করটিটা মাধবীর অস্থির অংশ দিয়ে তৈরি, সেটাই তো সবচেয়ে ভয়ঙ্কর। হরিশ্চন্দ্র নিজের ভাগ্নেকে মারার জন্য নিজের বোনের হাড় ব্যবহার করেছে। এ তো পৈশাচিকতার সীমা ছাড়িয়ে গেছে। তারপর কি হলো ভেদু? ওই মারটা কে মারল? ভেদু আগুনের শিখার দিকে এক দৃষ্টে তাকিয়ে রইল। কালু চা নিয়ে আসার পর একটা লম্বা চুমুক দিয়ে তারপর বলতে শুরু করল, জ্ঞান যখন ফিরল তখন প্রথমেই নাকে এলো সেই চেনা মরা পোড়া গন্ধটা। চোখ মেলে দেখলাম আকাশটা কালচে লাল, আর আমি মাটিতে নই, একটা বিশাল পুরনো শিরীষ গাছের গুড়ির সাথে আমাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখা হয়েছে। বুঝতে বাকি রইল না, এটা নকুলেশ বাবুর বাগান নয়, এটা গ্রামের শ্মশান। আমার ঠিক সামনেই জ্বলছে একটা আগুনের শিখা। কাঠের গাঁট ফাটার ফটফট শব্দ হচ্ছে, আর সেই আগুনের কুণ্ডের ওপারে দাঁড়িয়ে আছে স্বয়ং হরিশ্চন্দ্র। তার পরনে রক্তাম্বর, গলায় হাড়ের মালা, কপালে সিঁদুরের মস্ত একটা প্রলেপ।
কিন্তু সবচেয়ে বীভৎস ছিল তার পাশের সেই ছায়া মূর্তিটা। ওটা কোনো মানুষ নয়, ধোঁয়ার মতো এক কুচকুচে কালো শরীর, যার থেকে কেবল দুটো জ্বলন্ত অঙ্গারের মতো চোখ আমার দিকে তাকিয়ে আছে। আমাকে চোখ মেলতে দেখে হরিশচন্দ্র এক পৈশাচিক অট্ট হাসিতে ফেটে পড়ল। সে হাসিতে শ্মশানের শেয়ালগুলো পর্যন্ত ভয়ে ভয় ডেকে ওঠে। হরিশচন্দ্র ধীর পায়ে আমার দিকে এগিয়ে এলো। তার প্রতিটা পদক্ষেপ যেন মাটির বুক কাঁপিয়ে দিচ্ছে। কাছে এসে সে আমার থুতনিটা জোরে চেপে ধরল। তার হাতের আঙুলগুলো বরফের মতো ঠান্ডা। বড় তেজ দেখিয়েছিস না? ভেবেছিস সামান্য বিভূতি আর জল পোড়া দিয়েই হরিশচন্দ্রের মায়া জাল তুই ছিঁড়ে ফেলবি? তুই ছিঁড়ে ফেলবি। হরিশচন্দ্রের গলা দিয়ে যেন হিংস্র পশুর গর্জন বের হচ্ছে। আজ এই শ্মশানে তোর রক্ত দিয়ে পিশাচিনী সাধনা আমি পূর্ণ করব। তুই মাঝ পথে বাধা দিতে এসেছিলি নয়, এইবার তুই নিজেই হাড়ি কাঠের বলি হবি। আমি ওর চোখের দিকে চোখ রেখে হাসলাম, যদিও আমার মাথাটা তখনও যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে। তবুও গলার স্বরে এক বিন্দু কাঁপুনি আসতে দেইনি। আমি বললাম, হরিশচন্দ্র, যে সাধনা রক্তের তৃষ্ণায় নিজের ভাগ্নে আর বোনের হাড় ব্যবহার করে, সে সাধনা কখনো সিদ্ধ হয় না। তুই তান্ত্রিক হতে পারিস, কিন্তু তুই হলি একটা কাপুরুষ। আমার কথা শুনে হরিশচন্দ্রের মুখটা রাগে বিকৃত হয়ে গেল। সে ঝুলি থেকে এক ছড়া পচা ফুলের মালা বার করে হিঁচড়ে আমার গলায় পরিয়ে দিল। সেই গন্ধে আমার নাড়ি উল্টে আসার জোগাড়। তারপর সে তার তর্জনী দিয়ে আমার কপালে একটা চওড়া সিঁদুরের তিলক এঁকে দিল। আমি অনুভব করলাম সেই সিঁদুর যেন আমার কপাল পুড়িয়ে দিচ্ছে। সব শেষে সে একটা ছোট্ট সরু রূপোর সূঁচ বার করলো। মন্ত্রপুত সেই সূঁচটা সে নিষ্ঠুরভাবে আমার বুকের বাঁ দিকে বিঁধিয়ে দিল। মুহূর্তের মধ্যে এক তীব্র জ্বালা আমার সারা শরীরে ছড়িয়ে পড়ল। আমার মনে হলো আমার হৃৎপিণ্ডটা কেউ মুঠো করে ধরেছে। শরীরটা অবশ হয়ে আসতে লাগলো, চোখের পাতা ভারী হয়ে এলো। আমি নির্জীবের মতো পড়ে রইলাম সেই শিরীষ গাছের গায়ে। ঠিক তখনই অন্ধকারের আড়াল থেকে একটা অবয়ব এগিয়ে এলো, হাতে একটা মস্ত বড় শান দেওয়া খাড়া। আগুনের আলোয় যখন তার মুখটা স্পষ্ট হলো, আমার আত্মা খাঁচাবন্দি পাখির মতো ছটফট করে উঠল। ও আর কেউ নয়, নকুলেশ বাবুর প্রথম পক্ষের ছেলে, যাকে আমি পরিত্রাণ দিয়েছিলাম। কিন্তু সে কি মানুষ? তার চোখ দুটো লাল হয়ে গেছে, মুখ দিয়ে লালা গড়াচ্ছে। সে এখন হরিশচন্দ্রের হাতের পুতুল। হরিশচন্দ্র ইশারা করতেই ছেলেটা সেই ভারী খাঁড়াটা নিয়ে আমার দিকে এগোতে লাগলো। মৃত্যু যখন দরজায় কড়া নাড়ছে, ঠিক সেই মুহূর্তে আমার মনে পড়ল আমার অতি প্রিয়, আমার নিজের প্রাণের চেয়েও দামি এক ভক্ত, যে কিনা আমাকে এক মুহূর্ত চোখের আড়াল করতো না। সেই পরম প্রিয় রৌদ্রের কথা। আমার চোখের কোণ দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। আমি মনে মনে বললাম, হায় রৌদ্র, আর যদি তুই এখানে থাকতিস রে বাবা, তোর গুরুদেব আজ বড় বিপদে। তুই থাকলে হয়তো বুক দিয়ে আমায় আগলে রাখতিস, নিজের জীবন দিয়ে হলেও তোর গুরুকে রক্ষা করতিস। আজ কি তবে তোর সাথে আর দেখা হবে না রে? আমার বুকটা ফেটে যাচ্ছিল রৌদ্রের কথা ভেবে, কিন্তু ছেলেটির হাতের সেই খাঁড়াটা তখন আমার গলার ঠিক উপরে উঁচিয়ে ধরা হয়েছে। হরিশচন্দ্র পাশ থেকে তর্জন গর্জন করে বলছে, মার
ভেদু গুণিনের গলাতে কপাট। এই রক্ত পড়লেই আমার কার্য সিদ্ধি হবে, আর আমি হব অজেয়। খাঁড়াটা যখন আমার গলার ঠিক কয়েক ইঞ্চি উপরে, বাতাসের একটা শোঁ শোঁ শব্দ আমি শুনতে পাচ্ছিলাম। চোখ বুজে শুধু রৌদ্রের মুখটা আর ইষ্ট দেবতাকে স্মরণ করছিলাম। ঠিক সেই মুহূর্তেই গোটা শ্মশান কেঁপে উঠল এক অলৌকিক আর অতি মানবিক হুঙ্কারে। সে হুঙ্কার কোনো সাধারণ মানুষের নয়, যেন কোনো পাহাড় ফেটে শব্দ বের হচ্ছে। থাম রে পাপিষ্ট, এই ব্রহ্মাণ্ডের বিধান লঙ্ঘন করার দুঃসাহস তোর হলো কি করে? আমি চোখ মেলে তাকালাম, দেখলাম অন্ধকারের বুক চিরে এক তীব্র শুভ্র আলোক ছটা বিচ্ছুরিত হচ্ছে। সেই আলোর কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে আছেন আমার গুরুদেব, পরম পূজনীয় শ্রী সর্বানন্দ স্বামী। তাঁর জটা জ্বালা আলু থালু, কপালে জন্মের ত্রিপুণ্ড, আর চোখ দুটো থেকে যেন আগুনের ফুলকি বের হচ্ছে। তার সাথে সাথেই একটা মস্ত কালো কুকুর, যার গলার ঘর ঘর শব্দ শ্মশানের মাটি থর থর করে কাঁপিয়ে দিচ্ছে। হুঙ্কার করতে করতে কাল ভৈরবের মতো হরিশ্চন্দ্রের দিকে এগিয়ে যেতে লাগলো সেই কুকুরটা। আমি অবাক হয়ে দেখলাম আমার গুরুর মধ্যে তখন মহাকালের রূপ প্রকট হয়েছে। তিনি স্থিরভাবে দাঁড়িয়ে তার হাতের ভারী লোহার ত্রিশূলটা সজোরে ছুঁড়ে দিলেন হরিশ্চন্দ্রের দিকে। ত্রিশূলটা যখন বাতাস চিড়ে এগোচ্ছিল, তখন যেন মনে হলো বিদ্যুৎ চমকাচ্ছে। হরিশ্চন্দ্র পাশ কাটাতে চাইল, কিন্তু পারল না। ত্রিশূলটা তার ঠিক সামনে মাটিতে গেঁথে যেতেই এক অলৌকিক কাণ্ড ঘটে গেল। হরিশ্চন্দ্রকে ঘিরে রাখা সেই প্রাচীন শিরীষ আর অশ্বত্থ গাছগুলো যেন কোনো এক অদৃশ্য চাপে এক যোগে মর্মর শব্দে ভেঙে পড়তে লাগলো। কয়েক টন ওজনের সেই বিশাল ডালপালা আর গুঁড়িগুলো সরাসরি হরিশ্চন্দ্রের উপর গিয়ে আছড়ে পড়ল। এক বিভৎস আর্তনাদ শ্মশানের আকাশ বাতাসে প্রতিধ্বনিত হয়ে পরক্ষণেই সব নিথর হয়ে গেল। পরক্ষণেই আমি অনুভব করলাম আমাকে বেঁধে রাখা সেই মোটা দড়িগুলো যেন আগুনের স্পর্শে মাখনের মতো গলে নিজে থেকেই খুলে গেল। আমি মুক্ত, কিন্তু যখন মাথা তুলে সেই ঘাতক ছেলেটার দিকে তাকালাম, দেখলাম সেখানে কেউ নেই, কোনো মানুষ নেই, কোনো খাঁড়া নেই। সবই ছিল হরিশ্চন্দ্রের কুৎসিত মায়াজাল। গুরুদেব আমার মাথায় হাত রাখলেন। তাঁর স্পর্শে শরীরের সেই বিষাক্ত জ্বালা নিমেষে উবেও গেল। তিনি শুধু বললেন, ভেদু, মায়ার বিনাশ হয়েছে। আমি আর এক মুহূর্ত দেরি করলাম না। দৌড়ে সেই শ্মশান ছেড়ে গ্রাম পেরিয়ে একেবারে সোজা নকুলেশ বাবুর অন্দরমহলে পৌঁছালাম। আমাকে রক্তাক্ত অবস্থায় ফিরে আসতে দেখে নকুলেশ বাবু আর শিবু মোড়ল আঁতকে উঠলেন। আমি কোনো কথা না বলে বাগানে সেই গর্তের কাছে গেলাম। কাপড় জড়ানো মাধবী দেবীর সেই করটি আর তার কিছু ব্যবহৃত পুরনো গয়না, যা নকুলেশ বাবু অনেক কষ্টে বার করে দিলেন, সবগুলো একসাথে একটা লাল শালু কাপড়ের মধ্যে পুটুলি করে বাঁধলাম। তারপর নদীর চড়ে গিয়ে নৌকায় নিয়ে গেলাম মাঝগঙ্গায়। সেখানে গিয়ে দাঁড়ালাম। নকুলেশ বাবু পাশে বসে কাঁপছেন। আমি সেই লাল পুঁটুলিটা হাতে নিয়ে মনে মনে প্রার্থনা করলাম, মা, মাধবী মা, তোমার হাড়ের আর কোনো অপমান হবে না, তুমি শান্তি পাও মা। গঙ্গায় সেই পুটুলিটা ভাসিয়ে দিতে নদীর জলে একটা অদ্ভুত রূপলি ঢেউ খেলে গেল, যেন অদ্ভুত আত্মাটা এই প্রথম গঙ্গার শীতল স্পর্শে শান্তি পেল।
বাড়ি ফেরার পথে আমি দেখলাম নকুলেশ বাবুর বাড়ির ওপর থেকে সেই কুচকুচে কালো মেঘের আস্তরণটা সরে যাচ্ছে। কামিনী গিন্নি তখন শান্তভাবে ঘুমোচ্ছেন, তার মুখের সেই পৈশাচিক ভাবটাও আর নেই। বাড়ির সদর দরজায় দাঁড়িয়ে নকুলেশ বাবু আমার পাটা চেপে ধরলেন। বাবা, বাবা, এবার আমার কি হবে বাবা? কি হবে? বংশ কি রক্ষা পাবে বাবা? আমি তার হাত দুটো ধরে বললাম, নকুলেশ বাবু, দুর্যোগ কেটেছে, তবে কাজ এখনো বাকি। 4 দিন পরে পূর্ণিমা। আপনার মৃত স্ত্রী মাধবী দেবীর জন্য এবার ভক্তি ভরে গঙ্গার ঘাটে পিণ্ডদান করুন। গঙ্গায় সেই পুটুলি ভাসিয়ে দিয়ে যখন নকুলেশ বাবুর অন্দরমহলে ফিরলাম, তখন ভোরের প্রথম আলো অট্টালিকার কার্নিশে এসে পড়েছে। তবে সেদিনটা আমি আর নিজের আশ্রমে ফিরলাম না। নকুলেশ বাবুর মিনতিতে ওই অঝোর বৃষ্টি আর দুর্যোগের রেশ মাথা নিয়ে অন্দরমহলেই রয়ে গেলাম। 2 দিন পর ছিল মাধবী দেবীর শ্রাদ্ধের শেষ লগ্ন। বড় করুণ সেই দৃশ্য ভিডিও স্যার। নকুলেশ বাবুর ছেলেকে ঘাটে বসিয়ে যখন নাপিত তার মাথায় খুঁড় ছোঁয়াচ্ছিল, আমি দেখছিলাম ছেলেটার চোখের কোণ দিয়ে অবিরল ধারায় জল পড়ছে। চুল কাটানো শেষ হলে গঙ্গার পবিত্র জলে স্নান করে সে যখন সাদা উত্তরীয় পরে পিণ্ডদান করতে বসল, চারপাশটা একেবারে নিথর হয়ে গেল। নকুলেশবাবু একপাশে ডুকরে ডুকরে কাঁদছিলেন। ছেলেটা মন্ত্রপুত পিণ্ড হাতে নিয়ে যখনই মা বলে ডাক দিল, তখন মনে হলো গঙ্গার বাতাসও যেন থমকে দাঁড়িয়েছে। সে হাউমাউ করে কেঁদে উঠে বলতে লাগলো, মা, মা, আমি তোমাকে দেখতে পাইনি মা। আমাকে ওই তান্ত্রিক আড়াল করে রেখেছিল। তুই আমায় ক্ষমা কর মা। মা, তুই আমায় ক্ষমা কর মা। ছেলের সেই বুক ফাটা আর্তনাদে শ্মশানের আকাশ বাতাস সব ভারী হয়ে উঠল। পিণ্ডদান শেষ করে ছেলেটি যখন টলতে টলতে নকুলেশ বাবুর অন্দরমহলের বারান্দায় এসে দাঁড়ালো, তখন দেখা গেল এক অভাবনীয় দৃশ্য। কামিনী গিন্নি, যিনি এতদিন হরিশ্চন্দ্রের মায়াজালে পিশাচিনীর মতো জড়িয়ে রয়েছিলেন, তিনি আজ সম্পূর্ণ অন্য মানুষ। তার পরনে সাদা থান, কপালে আর সেই ক্রূরতা নেই। তিনি সিঁড়ি দিয়ে নেমে এসে সরাসরি ছেলেটার সামনে দাঁড়ালেন। ছেলেটা তখনও হাহাকার করে কাঁদছে, তার 2 চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে। কামিনী গিন্নি এক মুহূর্ত স্থির থেকে 2 হাত বাড়িয়ে সেই মাতৃত্বহীন ছেলেটাকে নিজের বুকের মাঝে টেনে নিলেন। মিত্তির মশাই, বিশ্বাস করুন, সেদিন কামিনী গিন্নির চোখে যে জল ছিল, তা কোনো মায়া নয়, তা ছিল এক জননীর অনুশোচনা। তিনি পরম মমতায় ছেলেটার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন। কাঁদিস না রে খোকা, অনেক হয়েছে, আর কাঁদিস না। তোর মা আজ গঙ্গার জলে শান্তি পেয়েছে। আজ থেকে আমি তোকে নিজের গর্ভজাত সন্তানের চেয়েও বেশি আদরে রাখবো। তোর এই অভাগী মা বেঁচে থাকতে তোর গায়ে আর একটা আঁচড়ও লাগতে দেবে না রে। তুই যে আমার প্রাণের ধন, আমার অন্ধের মণি, মানিক আমার। কামিনী গিন্নির ওই 2 ফোঁটা জলে যেন নকুলেশ বাবুর বংশের উপর থেকে সমস্ত অভিমান, সমস্ত অভিশাপ ধুয়ে মুছে সাফ করে দিল। অট্টালিকার ভেতরে যে পচা মাংসের গন্ধটা ছিল, সেটাও কর্পূরের মতো উবে গিয়ে এক অদ্ভুত চন্দন আর ধূপের গন্ধ হয়ে উঠেছে। আমি বুঝতে পারলাম, হরিশ্চন্দ্রের অন্ধকার তান্ত্রিক শক্তি আজও ভালোবাসার কাছে হেরে গেছে। ভেদুগুণিন থামার পর আসরটা যেন কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেল। লণ্ঠনের আলোটা একবার দপ করে কেঁপে উঠল।
কারোর মুখে কোনো কথা নেই। নকুলেশবাবুর অন্দরমহলের সেই অভিশপ্ত ইতিহাসের সমাপ্তি আর কামিনী গিন্নির মাতৃত্বের ওই দৃশ্যটা সবার মনে একটা ভারী পাথর বসিয়ে দিয়েছে। স্তব্ধতা ভাঙলেন হরিদাসবাবু। তিনি অনেকক্ষণ ধরে খুঁটির সাথে হেলান দিয়ে বসেছিলেন। ভেদুর দিকে ঝুঁকে পড়ে খুব নিচু স্বরে অনেকটা দ্বিধার সাথে জিজ্ঞেস করলেন, সবই তো বুঝলাম ভেদু, কিন্তু তোমার গল্পের ওই এক জায়গায় রৌদ্রর নামটা যখন এলো তখন তো তোমার চোখে জল ছিল। আজ এত বছর কেটে গেল, তোমার সেই অন্ধ ভক্ত রৌদ্রকান্তের খবর কি গো? সেই যে ছেলেটা তোমার ছায়ার মতো থাকতো, তোমাকে ছাড়া যে এক মুহূর্ত বাঁচত না, সে এখন কোথায়? হরিদাসবাবুর কথা শেষ হতেই বিডিও সাহেব চট করে উঠে দাঁড়ালেন। তার মুখভঙ্গিতে এক অদ্ভুত তৎপরতা। তিনি পকেট থেকে রুমাল বের করে কপাল মুছতে মুছতে বললেন, হরিদাসবাবু, রৌদ্রর বিষয়টা নিয়ে আমি আজই আইনিভাবে বেশ তৎপর হয়েছি। পশ্চিমবঙ্গ সরকারের প্রতিটি থানায় আমি রৌদ্রকান্তের নাম, ওর শারীরিক বিবরণ আর ওই পুরনো ঝাপসা ছবিটা পাঠিয়ে দিয়েছি। আমি জানি ভেদুর জীবনে রৌদ্র কি ছিল। ও শুধু ভক্ত নয়, ছিল ওর বেঁচে থাকার অবলম্বন। বিডিও সাহেব গলাটা পরিষ্কার করে নিয়ে বলতে শুরু করলেন, হ্যাঁ হরিদাসবাবু, আমি জানি ভেদুর নীরবতা কি বলতে চাইছে। রৌদ্র শুধু ওর ভক্ত ছিল না, ছিল ওর আত্মার অংশ। আর সেই কারণেই আমি বিষয়টাকে হালকাভাবে নিইনি। এই কমাস আগে একটা গোপন সূত্রে খবর এলো হুগলি জেলার রাজবলহাট অঞ্চলের ঝাউতলা গ্রাম থেকে। খবরটা শোনা মাত্রই আমি আর ভেদু কোনো দিকে না তাকিয়ে জিপ ছুটিয়েছিলাম সেই লালমাটির দেশে। ভেদু গুনিন এবার ধীরে ধীরে মাথা ফেরালো। তার গলায় এক অদ্ভুত কম্পন। সেদিন যখন রাজবলহাটে পা দিলাম মিত্তির মশাই, বুকের ভেতরটা এমন করছিল যেন আজই ওকে খুঁজে পাব। ঝাউতলা গ্রামটা বড় অদ্ভুত। চারিদিকে বড় বড় ঝাউ গাছ আর পুরানো নীলকুঠির ধ্বংসাবশেষ। বিডিও সাহেব যোগ করলেন, ঠিক তাই। আমরা গ্রামে পৌঁছাতেই এক বৃদ্ধ গ্রাম প্রধানের দেখা পেলাম। আমি যখন রৌদ্রর সেই পুরনো ছবিটা আর ওর নামটা বললাম, বৃদ্ধের চোখ দুটো যেন উজ্জ্বল হয়ে উঠল। তিনি আমাদের নিয়ে গেলেন গ্রামের জমিদার বাড়ির সেই পুরনো নাট মন্দিরের কাছে। সেখানে বসে তিনি আমাদের যা শোনালেন তাতে আমি আর ভেদু দুজনেই শিউরে উঠেছিলাম। বৃদ্ধের বয়ানটা ছিল ঠিক এই রকম। আজ থেকে ঠিক 10 বছর আগে শ্রাবণ মাসের এক মেঘলা দুপুরে এক ছিপছিপে চেহারার যুবক এই গ্রামে উদয় হয়েছিল। তার পরনে ছিল সাধারণ ধুতি আর কাঁধে ছিল একটা ঝোলা। সে নিজেকে রৌদ্রকান্ত বলে পরিচয় দিয়েছিল। গ্রাম প্রধান বলেছিলেন ছেলেটার দুচোখে নাকি এক অদ্ভুত তেজ ছিল, আবার এক অতলান্ত গভীর দুঃখও ছিল। গ্রামের লোকগুলো বলেছিল রৌদ্র নাকি কারোর সাথে বেশি কথা বলতো না, ও শুধু নদীর ধারে বসে থাকতো আর আপন মনে কার নাম ধরে ডাকত। গ্রামবাসীরা প্রথমে ওকে পাগল ভেবেছিল, কিন্তু চমকটা এলো অন্য জায়গায়। রাজবলহাটের সেই প্রাচীন মুখোপাধ্যায় জমিদার বাড়িতে একটা গোপন কক্ষ ছিল, যা প্রায় 150 বছর ধরে কেউ খুঁজে পায়নি। বংশের লোকগুলো বিশ্বাস করত সেখানে ধনরত্ন আছে, কিন্তু দরজা কোথায় কেউ জানত না। রৌদ্র নাকি একদিন হঠাৎই সেই বাড়ির সামনে গিয়ে দাঁড়ালো। তারপরও বিনা দ্বিধায় বাড়ির উত্তর কোণের একটা পলেস্তরা খসা দেওয়ালের দিকে আঙুল তুলে বলল, এটাই সেই পথ। এর ওপারই তোমাদের ইতিহাসের চাবি লুকিয়ে আছে। হরিদাসবাবু বিস্ময়ে বলে উঠল, বলেন কি সাহেব? তারপর? গ্রামবাসীরা আর জমিদার বাড়ির লোকেরা মিলে যখন সেই দেওয়াল ভাঙল, ভেতরে এক প্রকাণ্ড বড় ঘর, যেখানে ধুলোর আস্তরণ মাখা পুরনো পুঁথি আর কিছু পারিবারিক দলিল রাখা ছিল। গ্রামবাসীরা ওকে ভগবান মানতে শুরু করলো, কিন্তু রৌদ্র, সে তো অন্য ধাতুতে করা। আমার রৌদ্র কোনোদিন লোভের ধার ধারেনি গো।
গ্রাম প্রধান বললেন জমিদাররা যখন ওকে মোহর দিয়ে পুরস্কৃত করতে চেয়েছিল ও নাকি একটু হেসে বলেছিল, যার গুরু নেই তার গয়না দিয়ে কি হবে? আমি তো হারিয়ে যাওয়া ঘর খুঁজছি না, আমি আমার নিজের ঘর খুঁজছি। এই কথা বলেই পরদিন ভোরে কাউকে কিচ্ছু না বলে ও গ্রাম ছেড়ে চলে যায়। আমরা ঝাউতলায় গিয়ে ওর হাতের ছোঁয়া পাওয়া সেই পুরনো ঘরটা দেখলাম। ভেদু তো ঘরের মেঝেতে হাত রেখে ডুকরে কেঁদে উঠল। দেওয়ালে এক জায়গায় কয়লা দিয়ে একটা অস্পষ্ট চিহ্ন আঁকা ছিল, একটা ত্রিশূল আর তার নিচে একটা ছোট্ট ভ অক্ষর। ভেদু সেটা দেখে চিনতে পারল ওটা ওর নামের প্রথম অক্ষর। তাহলে কি ও এখনো বেঁচে আছে ভেদু? বেঁচে তো আছেই মৃত্যুর মশাই, আমার আত্মা বলছে ও আছে, কিন্তু কেন সামনে আসছে না বলুন তো? ঝাউতলার সেই খবরটুকু পাওয়ার পরে আমরা সারা রাজবলহাট খুঁজেছি, গ্রামের প্রতিটা অলিগলি, প্রতিটা মন্দির, কিন্তু রৌদ্র যেন কর্পূরের মতো বাতাসে মিলিয়ে গেছে। তবে ও যাওয়ার আগে গ্রামের এক ছোট্ট মেয়েকে নাকি বলে গিয়েছিল, যখন সময় আসবে আমার গুরুদেব নিজেই আমায় টেনে নেবে। হরিদাসবাবু, আমি হাল ছাড়িনি। রাজবলহাটের সেই লাল মাটির পথে হাঁটতে হাঁটতে যেদিন আমি ভেদুকে কথা দিয়েছিলাম রৌদ্রর এই আধো অন্ধকার হদিশটাকে আমি পূর্ণ আলোয় নিয়ে আসবই, পশ্চিমবঙ্গ পুলিশের ক্রাইম ব্রাঞ্চের ওপরেও আমি চাপ দিচ্ছি। রৌদ্রকান্ত কোনো সাধারণ নিখোঁজ ডায়েরির ফাইল নয়, ও একটা রহস্য যা উদ্ঘাটন হওয়া বাকি। বিডিও সাহেব হঠাৎ কথা থামিয়ে সোজা হয়ে বসলেন। তার চোখে মুখে এক ঝিলিক রহস্যময় হাসি ফুটে উঠল। বেশ কিছুক্ষণ চুপ করে থাকার পর বিডিও সাহেব বললেন, হরিদাসবাবু, গল্পটা তো এইখানেই শেষ হতে পারত, কিন্তু রাজবলহাটের সেই সফরের শেষ লগ্নে ঘটে গেল এক অভাবনীয় ঘটনা। আমরা যখন ঝাউতলা গ্রাম থেকে ফেরার জন্য জিপে উঠতে যাব, ঠিক তখনই পিছন থেকে কেউ একজন হাঁপাতে হাঁপাতে আমাদের ডাকল। পিছন ফিরে দেখি সেই মুখোপাধ্যায় জমিদার বাড়ির অন্যতম বংশধর গোকুলনাথ বাবুর নাতি সমীরণ বাবু দৌড়ে আসছেন। তার হাতে একটা ছোট্ট পুরনো কাগজের টুকরো। কাছে এসে তিনি আমাদের বললেন, বিডিও সাহেব, ক্ষমা করবেন, আমি অনেক দিন ধরেই এটা খুঁজছিলাম। ভেদু বাবা যখন সেই গোপন ঘরের মেঝেতে দাঁড়িয়ে নিজের নামের আদ্যক্ষর দেখছিলেন, তখনই আমার মনে পড়েছিল যে রৌদ্র যাওয়ার আগে আমাকে একটা জিনিস দিয়েছিল। কি জিনিস বলুন তো? কোনো চিঠি? না স্যার, একটা ভিজিটিং কার্ড। 10 বছর আগে রৌদ্র যখন সেই হারিয়ে যাওয়া ঘরের হদিশ আমাকে দিল এবং ফেরার পথে নিজের ঝোলা থেকে এই কার্ডটা বের করে আমার হাতে দিয়ে বলেছিল, আমি তো চিরকাল থাকবো না, তবে 10-12 বছর পর আমার গুরুদেব আর এক সরকারি সাহেব এখানে আমাকে খুঁজতে আসবেন। তারা যখন আমার শোকে ব্যাকুল হবেন তখন তাদের হাতে এই কার্ডটা দেবেন, বলবেন যদি কোনোদিন তারা বড় কোনো বিপদে পড়েন তবে জানো এই ঠিকানায় যোগাযোগ করেন। বিডিও সাহেবের মুখে এই কথা শুনে সকলেই স্তম্ভিত হয়ে গেল। ভেদু গলা ছেড়ে বলল, ভাবুন মৃত্যুর মশাই, 10 বছর আগে ছেলেটা জানতো যে আমি ওকে খুঁজতে একদিন রাজবলহাটে যাব। ও জানতো আমি ওর জন্য কাঁদব। আমার রৌদ্র শুধু আমার ভক্ত ছিল না, ও ছিল ত্রিকালজ্ঞ। বিডিও সাহেব লণ্ঠনের স্তিমিত আলোয় পকেট থেকে সাবধানে সেই বিবর্ণ কার্ডটা বের করলেন। আড্ডার সবাই তখন দম বন্ধ করে বিডিও সাহেবের দিকে তাকিয়ে। হরিদাসবাবু তো উত্তেজনায় সামনের দিকে প্রায় ঝুঁকেই পড়েছেন। স্তব্ধতা ভেঙে হরিদাসবাবু আর্তস্বরে জিজ্ঞেস করলেন, কি আছে ওই কার্ডে সাহেব? রৌদ্র কি কোনো মন্দিরের ঠিকানা দিয়ে গিয়েছে, নাকি সেই তারাপীঠের শ্মশানের কথা লেখা রয়েছে ওখানে?
বিডিও সাহেব চশমাটা একবার মুছে নিয়ে গম্ভীর গলায় বললেন, না হরিদাসবাবু, আমরা ভেবেছিলাম হয়তো কামাখ্যা বা তারাপীঠের কোনো তান্ত্রিকের ডেরার ঠিকানা পাবো, কিন্তু কার্ডটা হাতে নিয়ে আমার নিজেরই চোখ কপালে উঠেছিল। ঠিকানাটা কোনো নির্জন অরণ্য বা শ্মশানের নয়, বরং তিলোত্তমার সবচেয়ে ব্যস্ত আর ঘিঞ্জি এক এলাকার। ভেদুগুণিন দীর্ঘশ্বাস ফেলে বলল, বলুন সাহেব, সবাইকে শুনিয়ে দিন আমার রৌদ্র যে কোথায় নিজের মায়ার সংসার পেতে রেখেছে, সেটা জেনেই আজ আমি শান্ত হতে চাই। বিডিও সাহেব কার্ডের দিকে তাকিয়ে অস্ফুট স্বরে পড়তে শুরু করলেন, শ্যামপুকুর লেন, কলকাতা। মুহূর্তের মধ্যে আসরে একটা গুঞ্জন শুরু হয়ে গেল। হরিদাসবাবু অবিশ্বাসের সুরে বললেন, শ্যামপুকুর? তাহলে কি রৌদ্রকান্ত কলকাতায় আছে? এই সময় ভেদু উঠে দাঁড়ালো এবং বলল, হ্যাঁ, এবার হয়তো আমাদের কলকাতায় গিয়ে একবার খুঁজে দেখতে হবে। তবে আইনের পথে আমি বাধা দেব না, ওইটা নিজের মতো চলুক। আমি আর বিডিও স্যার নিজেদের মতো করে খুঁজে দেখব। এবার গন্তব্য কলকাতা। জয় বোম তারক বোম। ভেদুগুণিন কাষ্ঠ পাদুকা পায়ে গলিয়ে খটমট শব্দ তুলে তার নির্জন কুঁড়ে ঘরের দিকে রওনা দিলেন এবং বিড়বিড় করে বলতে লাগলেন, তোকে আমি খুঁজে বার করবই।